ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে টপ 100 কোশ্চেন্স এক্সপ্লানেশন সহ আমরা আলোচনা করব। I asked him ড্যাশ অপশনের দিকে তাকাই দেখতে পাই হোয়াট 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 হোয়াট। আমরা জানি একটা সেন্টেন্সের মাঝখানে যখন WH ওয়ার্ড এসে কোশ্চেন করা বোঝায় তখন সেটা এমবেডেড কোশ্চেন হয়। এই সেন্টেন্সটাও এমবেডেড কোশ্চেনের মধ্যে পড়তেছে। তো এমবেডেড কোশ্চেনের কনসেপ্ট কি? এমবেডেড কোশ্চেনের কনসেপ্ট হচ্ছে একটা সেন্টেন্সের মাঝখানে যখন WH ওয়ার্ড এসে কোশ্চেন করা হয় পরে সাবজেক্ট দেন ভার্ব এক্সটেনশন আসে। ফার্স্ট অফ অল তোমাকে মনে রাখতে হবে প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব তারপরে WH ওয়ার্ডের পরে এমবেডেড কোশ্চেনের সময়। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এমবেডেড কোশ্চেন হচ্ছে কারণ একটা সেন্টেন্সের মাঝখানে WH ওয়ার্ড এসে প্রশ্ন করা হচ্ছে, আস্কড বলা হয়েছে। সো দেখো আমাদের এখন পরে লাগবে কি প্রথমে সাবজেক্ট দেন ভার্ব। আগে ভার্ব আসলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এখানে নেম ইজ হিজ অর্থের সাথে মিলতেছে না, আমরা ক্যান্সেল করব। ওয়াজ প্রথমে ভার্ব চলে আসছে বাদ যাবে, ভার্ব চলে আসছে বাদ যাবে। এরপর হচ্ছে হিজ নেম সাবজেক্ট, এটা একটা নাউন ফ্রেজ, দেন হচ্ছে ভার্ব। সো আমাদের आंसर হবে ডি নাম্বারটা। কোশ্চেন 2, শি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুকস। সে পছন্দ করে অ্যাডভেঞ্চার বুকস গুলা। এখন এখানে গ্যাপে একটা ভার্ব বসাইতে হবে। কেমনে বুঝলাম? অপশনে 4টা ভার্ব দেওয়া আছে। এখন আমাকে দেখতে হবে এর আগে কি আছে বা কোনো টেন্স মার্কার আছে কিনা। এখন দেখতে পাচ্ছি তার আগে একটা লাইক ভার্ব আছে। লাইক এমন একটা ভার্ব যেটা ক্লিস্টোফেলের 84 নাম্বার পেজের দ্বিতীয় একটা বক্সে দেওয়া আছে। এই ভার্বগুলোর পরে দ্বিতীয় একটা ভার্ব আসলে সেগুলোকে আইএনজি করতে হয়। তাহলে এখানে লাইক হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরে দ্বিতীয় একটা ভার্ব আসলে কি করতে হয়? আইএনজি করতে হয়। তো আমাদের রিডসও হবে না, টু রিডিং তো হতেই পারে না, রিডও হবে না, মানে হবে রিডিং। কেন? লাইকের মতো আরো যে যে ভার্বগুলো আছে মুখস্থ করে ফেলবা, এগুলোর পরে দ্বিতীয় একটা ভার্ব আসলে তোমাকে আইএনজি করতে হবে। সাথে তার আগে একটা বক্স আছে, এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলোর পর আবার ভার্ব আসলে তোমাকে 2+ ভার্বের ভিস ফর্ম করতে হবে। সো আমার आंसर হবে রিডিং। কোশ্চেন 3, হি টেকস প্রাইড ড্যাশ হিজ ওয়েলথ। এখানে মনে রাখবা প্রাইড PRIDE প্রাইড আর হচ্ছে প্রাউড PROU প্রাউড, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখে করা হয়েছে কোশ্চেনটা। প্রাইডের পর ইন আসে আর প্রাউডের পর অফ হয়। প্রাউড অফ গর্বিত, প্রাইডের মানে হচ্ছে গর্ব করা, এটা সাধারণত ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে মনে রাখবা প্রাইডের পর হয় ইন আর প্রাউডের পরে হবে অফ। সো আমাদের আছে কি প্রাইড। সো আমার आंसर কোনটা হবে? প্রাইড ইন। এগুলো মুখস্থ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিনিমাম 3টা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন করা হবে। সো প্রিপারেশন কোশ্চেনগুলো বেশিরভাগ প্রিভিয়াস কোশ্চেন থেকে রিপিট করা হয়। প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে দেখে নেবা। Write in. Question 4. Choose the most appropriate sentence. If I was you, I will take the job offer immediately. If I am you, I would take the job offer immediately. If I were you, I would take the job offer immediately. If I was you, I would have taken the job offer immediately. এটা করা হয়েছে তোমার কন্ডিশনাল কোশ্চেন থেকে। কারণ আমরা জানি কোন সেন্টেন্সে ইফ থাকলে সেটা কন্ডিশনাল সিম্বল হয়। কন্ডিশনাল ক্ষেত্রে কি হয়? কন্ডিশনাল ফান্ডামেন্টালি 3 প্রকার, টোটাল হচ্ছে 4 প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আর জিরো কন্ডিশনাল হয়। এখন এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি আমরা যদি এটা V2 হয় সেকেন্ড কন্ডিশনাল, আমরা জানি কমার আগে যদি B1 হয় ফার্স্ট কন্ডিশনাল, V2 হলে সেকেন্ড কন্ডিশনাল, থার্ড প্লাস V3 থাকলে থার্ড কন্ডিশনাল। এটা আমরা ধরে নিলাম এটা V2 আছে। সো আর তোমার সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে, সেকেন্ড কন্ডিশনাল হলে এখানে তো কুড উড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম লাগে, এখানে আসছে উইল, সো এটা ক্যান্সেল হচ্ছে। আচ্ছা আই অ্যাম ইউ যদি আমি তুমি হতাম। আচ্ছা ধরে নিলাম B1, সো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল ডান পাশে কি লাগবে? ক্যান উইল মে থেকে যে কোনোটা আসতে হবে, বাট এখানে আসছে উড, তাও বল। দেন আই ওয়ার ইউ, এটা আমি একটু পরে আসতেছি। ইফ আই ওয়াজ ইউ, আচ্ছা এখানে হচ্ছে V2, তো এখানে উড, এটা যদি V2 হয় এটা হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল ডান পাশে কি লাগে? সাবজেক্টের পরে ক্যান উই কুড উড মাইট থেকে যে কোনটা আসতে হবে বা বেস ফর্ম। আচ্ছা উড আসলে ভালো কথা, দেন আমার হ্যাভ চলে আসছে, এটা থার্ড কন্ডিশনালের সিম্বল, এটাও হচ্ছে না। এখন আমি কিন্তু আমার ফান্ডামেন্টাল রুলস থেকে 3টা অপশন ক্যান্সেল করতে পারি। আলটিমেট অপশন একটাই আছে, সেটা অ্যান্সার হবে আমার সি নাম্বারটা। এখন এটাই কি শেষ কথা? না, এক্সপ্লেনেশন হচ্ছে ইফ আই ওয়ার ইউ। তুমি দেখবা এখানে একটা ব্যাপার দেখো, আই এর পরে ওয়ার কেমনে হয়? আই ওয়াজ হয়, আই ওয়াজ বর্ন বলি আমরা, আই ওয়ার বর্ন তো বলি না, কারণ আই হচ্ছে সিঙ্গুলার, বারবার সিঙ্গুলার করতে হবে। বাট যখন কল্পনা বা কাল্পনিক, অসম্ভব, ইমাজিনেশন বুঝাবে সেক্ষেত্রে আই এর পরে ওয়ার হয়। আই রিপিট, ইমাজিনেশন বুঝালে যেটা অসম্ভব সেক্ষেত্রে আই এর পরে ওয়ার হয়। তাহলে এখানে ইমাজিনেশন না, যদি আমি তুমি হতাম, ইজ ইট পসিবল? অ্যাকচুয়ালি নো, আমি কখনো তুমি হতে পারবো না, তুমি কখনো আমি হতে পারবো না, যে যার জায়গায়।
সো এটা হচ্ছে কল্পনা, সেক্ষেত্রে এখানে আয়ের জন্য ওয়ার হচ্ছে, সো এটা হচ্ছে V2 সেকেন্ড কন্ডিশনাল। ডান পাশে কোড উড মাইট থেকে যে কোনটা আসবে ভার্বের বেস ফর্ম হবে। এখানে দেখো উড আসছে, ভার্বের বেস ফর্ম, সো আমার অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। ইয়েস। নেক্সট কোশ্চেন 5, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। মুখস্থ টোটস্থ করতে হবে বেসিক্যালি প্রিভিয়াস কোশ্চেন গুলা ডিউসি তে যা আসছিল। দেন শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিট উইথ ইউ, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। মনে রাখবা আমরা এখানে কমপ্লিমেন্টারি রুলগুলো শিখে রাখি। ইংরেজিতে যত প্রেপোজিশন আছে প্রেপোজিশনের পরে ভার্ব কি হবে? আইএনজি হবে। বাট একটা ডিফারেন্ট, শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, এটা একটা প্রেপোজিশন। কিন্তু আবার কিছু ফ্রেজাল টু আছে, ফ্রেজাল এসএল ফ্রেজাল টু, কিছু ফ্রেজাল টু আছে যার পর ভার্ব আইএনজি হবে। প্রায় সময় কোশ্চেন মধ্যে দেখা যায়। আই রিপিট, ইংরেজিতে যত প্রেপোজিশন আছে প্রেপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি করে দিতে হবে। তবে একটা প্রেপোজিশন পার্টিকুলার নিয়ম ফলো করে, সেটা হচ্ছে টু, যার পর আইএনজি নয় বা বেস ফর্ম করতে হয়। বাট এটারও কিছু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কিছু ফ্রেজের সাথে টু যুক্ত থাকলে সেগুলো পর বাবা আইএনজি করে দিতে হয়। সেগুলো কি? উইথ আ ভিউ টু, উইথ এন আই টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, কমিটেড টু, কাস্টম টু, কন্ট্রিবিউটেড টু, এটসেট্রা। এগুলোর পর বারবার আসলে আইএনজি করতে হয়, যদিও বা এগুলোর পরে কি আছে? টু আছে। সো এখানে কি হচ্ছে দেখো, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু, আমি বলছিলাম লুক ফরওয়ার্ড টু, ইয়েস লুক ফরওয়ার্ড টু, এখানে লুক ফরওয়ার্ড টু। এখন এখানে লুক ফরওয়ার্ড টু আছে, কিন্তু এখানে টুটা নাই, সো বাদ যাচ্ছে এটা সরাসরি। লুক ফরওয়ার্ড টু মিট, এটা ভার্ব বেস ফর্ম করে দিছে, এটাও বাদ যাচ্ছে। লুক ফরওয়ার্ড টু মিটিং, আরটা আছে তোমার দেখি কোথায়, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। ও এখানে দুটো অপশন একই রকম হয়ে গেছে। এখানে হবে শি ইজ লুকিং ফরওয়ার্ড মিটিং। ও বাই দ্য ওয়ে, এখানে তো টু নেই, এটা আমরা তো আগে থেকে বাদ দিছিলাম। তো আমার এটা বাদ গেছে, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিট, এটা তো বাদ যাবে, কেন কেন হচ্ছে বারবার বেস ফর্ম করে দিছে। তো আমার একটাই অপশন থাকে, সেটা হচ্ছে কি নাম্বারটা, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। টু সাম আপ, লুকিং ফরওয়ার্ড টু এর মতো যে ফ্রেজ গুলো আছে শেষে টু থাকলেও বার বেস ফর্ম নয়, বার আইএনজি করতে হবে। নেক্সট কোশ্চেন 6, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। ইউ অলরেডি ইনফর্ম দ্যাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রত্যেক বছর অ্যাটলিস্ট একটা স্পেলিং আসবে বানান ভুল শুদ্ধকরণের ক্ষেত্রে। ভালো করে দেখে নিতে হবে, বিশেষ করে প্রিভিয়াস কোশ্চেন গুলা। দেখো এখানে কি বলছে, নিউমোনিয়া ওয়ার্ডটার কি তোমার কারেক্ট স্পেলিং কোনটা, এখানে একটু ভালো করে খেয়াল রাখবা। কারেক্ট স্পেলিং বলতেছে নাকি ইনকারেক্ট স্পেলিং বলতেছে। পরীক্ষার হলে আমরা অনেকে প্রেশার ম্যানেজমেন্ট করতে পারি না, দ্যাটস ওয়াই কারেক্টকে ইনকারেক্ট পড়ে ফেলি, আর ইনকারেক্টকে অনেকে কারেক্ট পড়ে ফেলি, এটা যাতে না হয়। তো দেখো নিউমোনিয়া, আমরা জানি নিউমোনিয়ার ক্ষেত্রে একটা পি আসবে শেষ শুরুতেই, যেমনটা আমরা সাইকোলজিকে বলি, সাইকোলজিকে শুরু থেকে পি আসবে, যদিও বা শুরুতে পিটা সাইলেন্ট থাকে, অনুচ্চারিত থাকে। এসএনএস এর ক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রে পিটা সাইলেন্ট একটা লেটার, সো নিউমোনিয়া পিটা সাইলেন্ট থাকবে, বাট ওটা ওখানে অস্তিত্ব থাকবে ওটার, NEU নিউমোনিয়া। সিলেবেল ভাগ করে করে পড়বা যাতে কখনো তোমার আর ভুল না হয়। দেখো আমি পিঠা আলাদা করে মনে রাখবো নিউমোনিয়ার জন্য, এরপর নিউমোনিয়া, হ্যাঁ হয়ে যাচ্ছে তো, আর মিস্টেক হচ্ছে না। তুমি লিখে লিখে পড়বা, তখন আর কখনো ভুল হবে না, সিলেবেল ভাগ করে করে। আবার এখানে স্পেলিং শেখার ক্ষেত্রে একটা কাজ করবা কি, তুমি সেগুলাকে গাইয়া উচ্চারণ করবা, মানে হচ্ছে উচ্চারণ ভুল হোক কিন্তু তোমাকে তো মনে রাখতে হচ্ছে, অ্যাকচুয়ালি উচ্চারণ শুনতেছে কি, তুমি তো লিখে আসবা, তো এখানে উচ্চারণ ভুল ভাবে উচ্চারণ করবা যাতে তোমার কি হয়, স্পেলিংটা ঠিক থাকে। নিউমোনিয়া, বাকিগুলো ভুল ছিল। নেক্সট, মালিহা ইজ গুড ড্যাশ টেনিস। আমরা হচ্ছে কোনো কিছু দক্ষ বোঝাতে অনেকগুলো প্রেপোজিশন ব্যবহৃত হয়, যেগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে এটা তোমার আছে কি, গুড এট, কোনো কিছুতে তোমার দক্ষ বোঝাতে গুডের সাথে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাড হয়, গুড এট টেনিস। গুড এট টেনিস, আম গুড এট ইংলিশ, আমি ইংরেজিতে ভালো। আম গুড এট ম্যাথমেটিক্স, আমি ম্যাথমেটিক্সে ভালো। এখানে গুড এট ব্যবহৃত কোনো কিছু দক্ষ বোঝাতে। Next question 8. Which one of the following pairs is similar in relationship to? নিচে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রত্যেক বছর অ্যাটলিস্ট একটা তোমার অ্যানালজি দেয়। অ্যানালজি কি? একটা পেয়ারের সম্পর্ককে নিচের আরেকটা পেয়ারের সম্পর্কের সাথে মিলাতে হয়। তো দেখি আমরা, আমাকে এখানে দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে আমাকে আগে প্রথম যে পেয়ারটা আমার কোশ্চেনে দেওয়া আছে ওই পেয়ারের অর্থগুলো বের করতে হবে, তাদের মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে, এবং নিচে 4টা বা 5টা অপশনের মধ্যে থেকে ওই রিলেশনশিপটাই মিলাইতে হবে। লেটস ডু। দেখো
স কার্পেন্টার এটা দেওয়া আছে, এটা একটা সম্পর্কে মিলাইতে হবে। ফার্স্ট অফ অল আমাকে আগে এইগুলার অর্থ বের করতে হবে। স মানে এখানে তোমার সি এর ভি2 না, এটা স মানে হচ্ছে করাত। করাত, এই করাতটা কি? করাত হচ্ছে তোমার একটা মিস্ত্রি, কার্পেন্টার যিনি, অর্থাৎ কাঠ মিস্ত্রি এর একটা তোমার কি বলতে এটাকে, একটা যন্ত্র, টুল। আর কার্পেন্টার হচ্ছে কি রাজমিস্ত্রি বা কাঠ মিস্ত্রি। তাহলে এইটার কার্পেন্টারের একটা টুল, কাজের যন্ত্র হচ্ছে কি স। সম্পর্কটা বুঝতে পারছো? এই দিক থেকে যাচ্ছে অপশনের সম্পর্কটা ঠিক এইভাবেই মিলাইতে হবে। কার্পেন্টারের কাজের যন্ত্র হচ্ছে স। এখানে আমরা কোথায় পাচ্ছি দেখি তো। তাহলে কালারের কাজের যন্ত্র কি পেইন্টার? না, মিলতেছে না। তারপর হচ্ছে ফার্মারের কাজের যন্ত্র কি আগুন? মিলতেছে না। তারপর হচ্ছে বারবারের কাজের যন্ত্র কি সিজার্স? এটা আপাতত মিলতেছে। দেখো বারবার মানে হচ্ছে নাপিত, যে চুল কাটে। বাই দ্য ওয়ে আমরা কিন্তু চুল কাটি না, আমরা অনেকে বলি আমরা চুল কাটতে যাচ্ছি। নো, আমি চুল কাটতে যাচ্ছি, আমি চুল কাটাতে যাচ্ছি। চুল কাটে তো নাপিত, আমি কাটাচ্ছি অন্যকে দিয়ে। যাই হোক, তাহলে বারবারের চুল কাটার যন্ত্র হচ্ছে কি সিজার্স, কাছে। দেন টেইলরের যন্ত্র কিন্তু ক্লথ না, সো আমাদের অ্যান্সার করতে হবে সিজার্স, বারবার। কার্পেন্টারের কাজের যন্ত্র হচ্ছে স। অন দ্য আদার হ্যান্ড, অনুরূপভাবে বারবারের কাজের যন্ত্র হচ্ছে সিজার্স। সো আমাদের অ্যান্সার করতে হবে সিজার্স, বারবার। সম্পর্কটা ক্রিয়েট করতে জানতে হবে। আগে অর্থগুলো বের করবা, এই দুইটার মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করবা। যে রিলেশনশিপটা তুমি এখানে মিল পাবা, ওটাই তোমার অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন 9, ইট ইজ হাই টাইম উই, প্রায় সময় আসতে দেখা যায় সি ইউনিটি। ইট ইজ হাই টাইম, এটা মনে রাখবা। এখানে শুধুমাত্র ইট ইজ হাই টাইম দেওয়া আছে। আমি আরো কিছু এগুলার একই অর্থ প্রকাশ করে এরকম আরো কিছু ফ্রেজ দিচ্ছি, দেখো। ইট ইজ হাই টাইম দেওয়া আছে, তো এখানে হয় ইট ইজ টাইম, ইট ইজ টাইম। তারপর হচ্ছে তোমার ইট ইজ নাও টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। তাহলে দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, একই অর্থ প্রকাশ করে। এখনই উপযুক্ত সময় কোনো কিছু করার, এই অর্থটা প্রকাশ করে। এই ক্ষেত্রে হয় কি, এই ক্ষেত্রে তোমার দুটি স্ট্রাকচার ফলো করা যায়। হয় তুমি চাইলে এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে পারো পরের অংশে এইগুলার পরে, অথবা সাবজেক্ট এনে ভার্বের বি টু করতে পারো। তাহলে মনে রাখবা, যদি কখনো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইমের পরে শুধুমাত্র গ্যাপ থাকে, তখন হবে টু প্লাস ভার্ব বেস ফর্ম। যদি সাবজেক্ট চলে আসে কোনো কারণে, তখন আর টু প্লাস ভার্ব বেস ফর্ম ফলো করতে পারবা না। কি করতে হবে? কেবলমাত্র ভি টু করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি কারণ ইট ইজ টাইমের পরে উই আছে, দিস ইজ আ সাবজেক্ট। তো সাবজেক্ট আসছে, তুমি কি টু প্লাস ভার্ব বেস ফর্ম করতে পারবা না? করতে হবে কি ভি টু করতে হবে, পাস্ট ফর্ম। সেখানে স্টার্ট হচ্ছে বি1, করা যাবে না, স্টার্টেড হবে আমাদের অ্যান্সার, স্টার্টিং হবে না, স্টার্ট আপ হবে না, স্টার্টেড। এখানে যদি উইটা না থাকতো, টু স্টার্ট হইতে কিন্তু অ্যান্সার। Next question 10. The gift was wrapped dash blue paper. The gift, উপহারটি একটা ব্লু পেপার দিয়ে কি করা হয়েছিল? র্যাপ করা হয়েছিল। র্যাপ মানে হচ্ছে তোমার মোড়ানো। এখন ব্লু পেপার দিয়ে মোড়ানো করার ক্ষেত্রে আমরা জানি র্যাপের সাথে একটা প্রিপারেশন হয়, সেটা হচ্ছে ইন, র্যাপ ইন। র্যাপ ইন, মোড়ানো, জাস্ট টোটস্থ করতে হবে, মুখস্থ করতে হবে প্রিভিয়াস কোশ্চেনগুলো, এইটুকুই। র্যাপড ইন, মোড়ানো হয়েছিল। সো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের ইউনিক স্কুল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সি ইউনিটের ঠিক পর একটা কোর্স শুরু হবে। তোমরা যারা ডিইউসিতে তোমাদের এক্সপেক্টেড রেজাল্ট করতে পারবা না, বা তোমাদের মনে হচ্ছে তোমরা আসবা না, এক কথায় বলতে গেলে, তারা তাদের নেক্সট টার্গেট থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। তোমরা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো, আমাদের সাথে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট যুক্ত আছে। সো বিস্তারিত জানার জন্য তোমরা এখানে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করতে পারো। নেক্সট কোশ্চেন 11, which one of the following pairs is similar in relationship to? এগেইন আরেকটা অ্যানালজি কি করতে হয়? দুটি স্টেপে যাইতে হয়। প্রথমের ওয়ার্ডগুলোর মিনিং বের করবা, তাদের মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করবা, যে রিলেশনশিপটা আমরা অপশন থেকে বের করতে পারবো, ওটা আমার অ্যান্সার হবে। চলো দেখি আমরা। প্যান ইঙ্ক, প্যান কলম, ইঙ্ক হচ্ছে কালি, অর্থ তো বের করা লাগতেছে না। তাহলে রিলেশনশিপ কিভাবে ক্রিয়েট করবো? দেখো প্যানের ভিতরে বা প্যানের মধ্যে কি থাকে? ইঙ্ক থাকে। সেম রিলেশনশিপ তোমাকে অপশনের মধ্যে কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমি আবার বলতেছি, প্যান এর ভিতরে ইঙ্ক থাকে। দেখো ব্যাপারটা ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে, বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, এখানেও সেম রিলেশনশিপ হইতে হবে। দেখো প্রথম অপশন ওয়ার্ডস ডিকশনারি, দেখো তো ওয়ার্ডস এর ভিতরে ডিকশনারি থাকে? নেভার এভার। এরকম হতে পারে সর্বোচ্চ ডিকশনারির ভিতরে ওয়ার্ডস থাকে, কিন্তু সম্পর্কটা আমাদের তো যাচ্ছিল না।
আমাদের যাচ্ছে বাম থেকে ডানে, কিন্তু এখন তো উল্টা পাশে যাচ্ছে, সো হচ্ছে না, এটা আমরা ক্যান্সেল করবো। নেক্সট, আচ্ছা আমি একটু পরে আসতেছি এটাতে। এরপরটা দেখো ওয়াটার ক্লাউড, ওয়াটারের ভিতরে ক্লাউড থাকে, মানে পানির ভিতরে মেঘ না, হয় না। সো হচ্ছে কোচ গোলকিপার, কোচের ভিতরে গোলকিপার হচ্ছে না, অ্যাটলিস্ট এটা বলা যেতে পারে পোস্টের ভিতরে গোলকিপার বলা যেতে পারে, সো এটাও হচ্ছে না। আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা, পন্ডের ভিতরে ফিশ থাকে, যেমনটা প্যানের ভিতরে কালি থাকে আর তোমার পুকুরের ভিতরে মাছ থাকে। সো আমার অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা হবে। তাহলে তোমাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। প্রথমে অর্থ বের করবা, তারপর একটা রিলেশনশিপ ক্রিয়েট করবা, যেই সেম রিলেশনশিপটা তুমি অপশনে পাবা ওটাই তোমার অ্যান্সার হবে। নেক্সট, কোশ্চেন 12, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট। এখানে একটা ক্লু আছে, সেটা হচ্ছে আমরা জানি রূপা ইজ মডার্ন, আর ইউ এ, রূপা ইজ মডার্ন। এটা কি জিনিস? এটা হচ্ছে তোমার রূপাকে এখানে কোনো কিছু বলা হচ্ছে না, জাস্ট এটা বলা হচ্ছে এইখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে তোমার সাবজাংটিভ ওয়ার্ড। সাবজাংটিভ ওয়ার্ডের নিয়মটা কি আমি একটু পরে আসতেছি, আগে এই ওয়ার্ড গুলো বলি। সাবজাংটিভ ওয়ার্ড হচ্ছে তোমার আর ফর রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড, ওয়াই ফর হচ্ছে ইউ ফর হচ্ছে তোমার আর্জ অর আর্জেন্ট, পি ফর প্রেফার, প্রপোজ, এ ফর হচ্ছে আস্ক, অ্যাডভাইস, আই ফর ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, এস ফর সাজেস্ট, স্টিপুলেট, এম ফর ম্যান্ডেটরি, O for order, obligatory, D for demand, desire, decree, E for essential, R for আমরা আগেই পড়েছি require, request, recommend, and for necessary। এখানে যে ওয়ার্ডস গুলো আছে প্রত্যেকটা সাবজাংটিভ ওয়ার্ড। সাবজাংটিভ ওয়ার্ড হলে কি হয়, সাবজাংটিভ ওয়ার্ড ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার ফলো করতে হবে। সাবজাংটিভের পরে যখন আমি আগে কিছু থাকবে এখানে সাবজাংটিভ ওয়ার্ড গুলোর পর, নট সাবজেক্ট, সাবজাংটিভ, কিন্তু সাবজাংটিভ পর যখন দ্যাট আসে এরপরে ভার্ব বেস ফর্ম করতে হবে, সরাসরি ভার্ব বেস ফর্ম। আবার সাবজাংটিভ ওয়ার্ডের পর যদি দ্যাট না আসে তখন এরপর টু প্লাস ভার্ব বেস ফর্ম। আই রিপিট, এখানে যে ওয়ার্ডগুলো বললাম এগুলো হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। সাবজাংটিভ ওয়ার্ডের ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার, সাবজাংটিভ ওয়ার্ডের পর দ্যাট আসলে ভার্ব বেস ফর্ম, অনলি বেস ফর্ম, ওকে। দেন হচ্ছে সাবজাংটিভের পর যদি দ্যাট না আসে তখন টু প্লাস ভার্ব বেস ফর্ম। এখন দেখো তো সাজেস্ট একটা সাবজাংটিভ ওয়ার্ড না, তো সাবজেক্ট একটা সাজেস্ট কি ওয়ার্ড, সাবজাংটিভ ওয়ার্ড। সাবজাংটিভ পর কি আছে, দ্যাট আছে, এরপর একটা সাবজেক্ট, দেন আমার একটা ভার্বের গ্যাপ দেওয়া আছে। তাহলে আমাদের নিয়ম কি ছিল, সাবজাংটিভ ওয়ার্ড, দ্যাট, সাবজেক্ট, এরপর কি আসতে হবে, ভার্বের বেস ফর্ম আসতে হবে। এখানে বেস ফর্ম কি আছে দেখো তো, শুড, লজিং হচ্ছে না, এখানে তোমার মডেল চলে আসছে, এরপর লস, অনেকে বলবে এটা অ্যান্সার, ইভেন অনেকে অ্যান্সার করে চলে আসছিল, এন্ড এটাও একই, উড লস তো হবে না, কনফিউজ হয়ে গেছি বি এবং সি এর মধ্যে কোনটা আমি অ্যান্সার করব। এটাও তো বি ভার্ব বেস ফর্ম, এটাও তো ভার্ব বেস ফর্ম, চৌথাটা ইনকারেক্ট। কারণ হচ্ছে এই লসটা একটা নাউন, এটা এটা অর্থ হচ্ছে ক্ষতি। তাহলে এখানে একটা তোমার জিনিস খেয়াল রাখতে হবে কি জানো, আমি একটু লিখে দিচ্ছি ব্যাপারটা দিকে দেখো, এল ও এস সি, এল ও এল ও এস টি, এল ও এস টি, এল ও ও এস ই, আর হচ্ছে এল ও এস এস। দেখো সবগুলা কেমন জানি তোমার কি বলে আফরান নিশ্চয় এবং অপূর্বের মতো লাগে না, মানে চেনা যায় না ব্যাপারটা। দেখো তো এখানে এটা হচ্ছে এল ও এস ই, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বি ওয়ান, লোজ, হারানো, হারিয়ে ফেলা, এটা হচ্ছে বি টু, এটা বি থ্রি। আর এটা জিনিস, এই জিনিসটা কি, যখন এল এর পর ডাবল ও থাকবে তখন সেটা হয় অ্যাডজেক্টিভ, লোজ, ঢিলে ডালা। আর এই এল এর পর যখন ডাবল এস থাকবে তখন সেটা হয় নাউন, এটার অর্থ হচ্ছে ক্ষতি। সো আমার কি নাউন লাগতেছে নাকি ভার্ব লাগতেছে, ভার্ব বেস ফর্ম। সো আমার অ্যান্সার কোনটা হবে, এল ও এস ই, এটা হচ্ছে ভার্ব বেস ফর্ম, আর এটা হচ্ছে নাউন, মিস্টেক করা যাবে না। নেক্সট কোয়েশ্চন 13, which one of the following words has been wrongly spelled। তাহলে একটু খেয়াল করতে হবে, কেন আমরা অনেকে মিস্টেক করে বলি, কোয়েশ্চন না বুঝে সরাসরি অ্যান্সার চলে যায়। রংলি স্পেলড বলছে, নিচে চারটা অপশনের মধ্যে কোনটা রংলি স্পেল করা হয়েছে, ভুলভাবে করা হয়েছে বানান। দেখো আমার ভুলটা বের করতে হবে, সঠিকটা নয়, তার মানে তিনটা সঠিক হবে, একটা ভুল হবে। নশাস এটা সঠিক, নশিয়া থেকে নোশাস, নশিয়া মানে হচ্ছে তোমার বমি বমি ভাব, আর নোশাস মানেও বমি বমি ভাব, এটা অ্যাডজেক্টিভ ফর্ম আর কি, নশিয়াস, এন এ ইউ এস ই ও ইউ এস, এটা নশিয়া হলে এ থাকে, নোশাস। দেন সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল এটাও ঠিক আছে, ভাবুক, তোমার যারা ভাবের মধ্যে থাকে, ইমাজিনেশনে থাকে, ভাবুক, সেন্টিমেন্টাল। তারপর হচ্ছে লিকুইফাই, লিকুইফাই, লিকুইড থেকে লিকুইফাই, তরল করা, লিকুইড থেকে লিকুইফাই, এল আই কিউ ইউ ই এফ ওয়াই, লিকুইফাই এটাও সঠিক আছে, তরল করা।
সো তিনটা যেহেতু সঠিক, আমার ভুলটা তো অ্যান্সার হবে, তাই না? সো আমার অ্যান্সার হবে ডি নাম্বারটা, এটা ভুল, তাই আমার এটাই অ্যান্সার। এটা ভুল কেন? এটা হচ্ছে মাইনিসকিউল নয়, হচ্ছে মাইনাসকিউল, ক্ষুদ্র বোঝায় আর কি, অতি ক্ষুদ্র। MINUS মাইনাস CULE মাইনাসকিউল। ওকে, সো আমার অ্যান্সার এটাই হবে, মাইনাসকিউল। Next question 14. We dash enough time now if you hadn't preferred to take the longer route. একটু ট্রিকি করে কোশ্চেনটা করা হয়েছিল। কোশ্চেনটা ছিল তোমার 23-24 সেশনের। তো দেখো এখানে কি তোমরা আপাত দৃষ্টিতে তেমনটা বুঝতে পারবে না, কোত্থেকে কেমনে টপিকে রিমাইন্ড করতে পারবে না অনেকে, বাট একটা জিনিস খেয়াল করো, মাঝখানে একটা ইফ আছে, কিন্তু ইফ দেখে কি বুঝি আমরা? এটা হচ্ছে কন্ডিশনাল। তুমি আমাকে কোশ্চেন করবা ভাই কন্ডিশনাল তো আমরা পড়ছি ইফটা সেন্টেন্সের শুরুতেই থাকে, বাট মাঝে মধ্যে সেন্টেন্সের শেষেও থাকতে পারে, মানে জাস্ট আগের ক্লজটা এভাবে তুলে পরে নিয়ে যায় ইফ যুক্ত অংশটাকে। দেখো আমরা এখন কাউন্ট করবো, এটা শুরুতে আছে, এটা পরে হবে। দেখো ইফ ইউ hadn't preferred to take the longer route, সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট হ্যাড প্লাস V3, কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। যদি থার্ড কন্ডিশনাল হয় ডান পাশে কি হয়? সাবজেক্টের পরে কুড উড মাইট থেকে যে কোনো একটা আসবে, তারপর হ্যাভ আসবে, তারপর ভার্বের V3 আসবে। সো এখানে আমাকে এমন একটা অপশন বের করতে হবে যেটা থার্ড কন্ডিশনের সাথে ম্যাচ করে, কুড উড মাইট প্লাস হ্যাভ প্লাস V3। কেন? এটা থার্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস V3 আছে না ইফ এর পরে, সো এটা হবে পরের অংশটা। তাহলে এখানে উড হ্যাভ হবে, V3 কই নেই, তাহলে উড হ্যাভ হ্যাড আপাতত রাখতে পারি, হ্যাড হ্যাড না হচ্ছে না, উড করে আসে নাই, উড বি না হ্যাভ আসে নাই, সো আমার অ্যান্সার হবে বি নাম্বারটা, উড হ্যাভ হ্যাড। তোমরা বলতে পারো হ্যাভ হ্যাড এটা কি? হ্যাঁ হইতে পারে। হ্যাভ হচ্ছে আমার স্ট্রাকচারের হ্যাভ, যেটা অক্সিলারি, আর এটা হচ্ছে ভার্বের মেইন ভার্ব, ভার্বের V3। কেন? আমরা জানি হ্যাভ হচ্ছে, হ্যাভ এবং হ্যাজ হচ্ছে ভার্বের B1, এটা B1। ওকে, দেন হচ্ছে এটার V2 হচ্ছে হ্যাড, এটার V3 হচ্ছে হ্যাড, V2 দেন হচ্ছে এটা V3। কিভাবে? আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম ছিল, আই হ্যাড আ পেন। এখানে হ্যাড বলছে না V2 তে? ইয়েস, তাহলে বলা যায় এটা V1, এটা V2, এটা V3। তো এইখানে কোড মার থেকে উড আসছে, আমাদের অক্সিলারি হ্যাভ আসছে, দেন আমাদের ভার্বে V3 হ্যাড আসছে, এটা তো ভার্বে V3 হইতে পারে। তো আমাদের অ্যান্সার হবে উড হ্যাভ হ্যাড enough time now. Next question for 15. When the guests arrived, they dash lunch. When the guests arrived, they dash lunch. এখানে এটা তোমার সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম আসছে। সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম কি? কোনটা? ক্লু হচ্ছে when। আমরা জানি when দিয়ে যখন দুটো ক্লজ যুক্ত থাকে, এক পাশে পাস্ট ইনডিফিনিট হলে অপর পাশে পাস্ট কন্টিনিউয়াস, এক পাশে পাস্ট কন্টিনিউয়াস হলে অপর পাশে পাস্ট ইনডিফিনিট, ব্যাপারটা এরকম আর কি। ওয়েন সেন্টেন্সের শুরুতে থাকুক বা মাঝখানে থাকুক, ওয়েন দিয়ে যখন দুটো ক্লজ হবে, এদিকে V2 হলে এদিকে হবে তোমার V2, এরপর হচ্ছে ওয়াজ এর প্লাস ভার্ব আইএনজি, ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব আইএনজি। আর যদি এটা এই পাশে আসে, এটা এই পাশে চলে যাবে। এক কথায় ওয়েন দিয়ে দুটো ক্লজ যুক্ত হলে এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, অপর পাশে পাস্ট কন্টিনিউয়াস, এক পাশে পাস্ট কন্টিনিউয়াস হলে অপর পাশে পাস্ট ইনডিফিনিট। সো দেখো ওয়েন যদি এই ওয়েনটা তো আমি মাঝখানে দিয়ে বুঝালাম, এর সেন্স শুরুতে চলে আসতে পারে, তখন মাঝখানে একটা কমা চলে আসবে দুটো ক্লজের মাঝখানে। ওয়েন দিয়ে দুটো ক্লজ যুক্ত হচ্ছে, দ্য গেস্টস অ্যারাইভড, V2 না, কমা দিয়ে যুক্ত আছে, অপরটা কি হবে? এটা পাস্ট ইনডিফিনিট, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। V2 থাকলে ওয়াজ এর প্লাস ভার্ব আইএনজি, ওয়াজ এর প্লাস ভার্ব আইএনজি কোথায় আছে? একটাতেই তো আছে, ওয়ার হ্যাভিং। সো আমার অ্যান্সার ওটাই হবে। ওকে, ওয়ার হ্যাভিং লাঞ্চ। Question 16. Choose the pair that expresses a relationship similar to Caesar's barber. কোশ্চেনটা আমরা কিন্তু করে আসছি। তাহলে দেখো এখানে আমরা এই কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারি ডিওসিতে রিপিট কোশ্চেন হয়, মানে একটু এদিক ওদিক করে দিবে, তোমাকে হুবহু যেটা তুলে দিবে এমনটা নয়, একটু মডিফাইড করে দিবে, ব্যাখ্যা থেকে তুলে দিবে, বা আগে যেটা অপশন ছিল অপশন থেকে হুট করে কোশ্চেন করে দিল, এরকম হইতে পারে। সো দেখো এখানে সিজার্স বারবার, আমরা কি জানি বারবার হচ্ছে নাপিত, যার একটা যন্ত্রের নাম হচ্ছে সিজার্স, যে ওটা দিয়ে কাজ করে। ওকে, আমরা পরে কোথায় পাই দেখি? ফার্মার ওয়াগন, ফার্মারের যন্ত্র কি ওয়াগন না, পেইন্টারের যন্ত্র কি কালার। এর অনেকে কিন্তু এটা মিস্টেক করে ফেলবা, পেইন্টারের টোল বা যন্ত্র কালার না, এটা একটা সাবস্টেন্স বলতে পারো, উপাদান বলতে পারো। একজন পেইন্টার কালার উপাদান নিয়ে কাজ করে, বাট কালারকে যন্ত্র হিসেবে কাজ করে না। আমার উপরে রিলেশনশিপটা কিরকম ছিল? যন্ত্র, একজন কর্মী তার যন্ত্র, এটা কর্মী তার যন্ত্র তো হচ্ছে না। কারণ হচ্ছে টেইলর ক্লথ, তাও হচ্ছে না, টেইলরের যন্ত্র কিন্তু ক্লথ না, বলা যায় সে ক্লথ নিয়ে কাজ করে, কিন্তু
যন্ত্র হিসেবে ক্লথ নিয়ে কাজ করে না। দেন হচ্ছে কার্পেন্টার, হ্যাঁ এটা কার্পেন্টারের এটা কি টুলস বা যন্ত্র হচ্ছে কি স, করাত। সমাধান হবে স কার্পেন্টার। নেক্সট কোশ্চেন 17, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি বাছাই করো। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর আ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ আ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার। সবগুলো একই একই মনে হচ্ছে। একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ওয়ান অফ অথবা ওয়ান অফ দা, ওয়ান অফ অথবা ওয়ান অফ দা। ওয়ান অফ এর পরে দিয়ে আসতে পারে, নাও আসতে পারে। এটার পরে নিয়মটা কি, এরপরে নাউন হবে সিঙ্গুলার, ভার্ব হবে আম সরি এখানে আমি একটি মিস্টেক করছি, আমি উল্টোটা বলে ফেলছি। এখানে নিয়ম হবে এরকম, এখানে নাউন হবে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার। আই রিপিট, দ্য রুল ইজ ওয়ান অফ অথবা ওয়ান অফ দার পরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। এখান থেকে তো প্রত্যেকটা ওয়ান অফ ওয়ান অফ ওয়ান অফ ওয়ান অফ। এরপর নাউন কি ফ্রেন্ড, ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড। তাহলে আমার নিয়ম কি, নাউন প্লুরাল হতে হবে। নাউন প্লুরাল আছে, যেটা সিঙ্গুলার সেটা বাদ দিবে, আগে থেকে বাদ, কজ আমাদের প্রয়োজন নাউন প্লুরাল। দেন ভার্ব হবে সিঙ্গুলার, এখানে ইজ আছে, আপাতত ধরে নিলাম হইতে পারে। এখানে আর আছে, এটা বাদ যাবে। এখানে আর আছে, এটা বাদ যাবে। আমাদের আলটিমেট অ্যান্সার একটাই থাকে, সেটা হচ্ছে এ নাম্বার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। তাহলে ওয়ান অফ অথবা ওয়ান অফ দেওয়ার পরে কি হয়, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। বাকি তিনটা অপশন ইজিলি বাদ যাচ্ছে। Question 18. Choose the appropriate pair of words matching the relationship suggested in the capitalized pair. Analogy আমরা জানি, প্রথম কাজ হবে আমার অর্থগুলা বের করা, অর্থ বের করার পরে আমরা একটা রিলেশনশিপ ক্রিয়েট করব, যেটা আমরা অপশনে পাবো, সেটা আমরা অ্যান্সার করব। দেন হচ্ছে ফ্যান্স গ্যালারিজ। দেখো তো, ফ্যান্স হচ্ছে তোমার ভক্ত, এখানে তোমার আবার সিলিং ফ্যানের কথা বলা হচ্ছে না। ফ্যান্স মানে হচ্ছে ভক্ত, অ্যান্ড গ্যালারিজ হচ্ছে তোমার স্টেডিয়ামে যেখানে বসা হয়। তাহলে এখন রিলেশনশিপটা কি, আমরা এরকম বলতে পারি না গ্যালারিসে ফ্যান্স থাকে, বলতে পারি না গ্যালারিসে কারা থাকে, ফ্যান্স থাকে। আমরা এই তোমার রিলেশনশিপটা নিচে কোথায় পাই দেখো তো, গোল পোস্টে টিম থাকে, গোল পোস্টে টিম থাকে, গোলকিপার থাকে বলতে পারো। গোল পোস্টে গিয়ে পুরো টিম বসে থাকবে না, এবার সেটা হচ্ছে না। দ্যাট ডিসিশনের মধ্যে রেফারি থাকে, না হচ্ছে না তো। সিদ্ধান্তের মধ্যে রেফারি থাকে, সিদ্ধান্ত দেয় রেফারি বলতে পারো, সিদ্ধান্তের মধ্যে রেফারি থাকে না। আমাদের কথা কি ছিল, গ্যালারির মধ্যে ফ্যান্স থাকে, সেটা হচ্ছে না। দেন হচ্ছে একদম নিচেটা দেখি তো, কাউন্টার্সে টিকেটস থাকে, কাউন্টার্সে টিকেটসটা বসে থাকে, এরকম অর্থ হচ্ছে না, মানে কাউন্টার্সে টিকেট দেওয়া হয় বলতে পারো, সেটা হচ্ছে না। আমার আলটিমেট অ্যান্সার হবে সি নাম্বারটা, সিটস এ অডিয়েন্স থাকে। তাহলে গ্যালারিতে বসে বসে যেমন তোমার ফ্যান্সরা খেলা উপভোগ করে, সিটে আসনে বসে অডিয়েন্সরা শ্রোতারা তারা পারফরমেন্স কি করে, কি এনজয় করে। তাহলে মিলতেছে না রিলেশনশিপটা, গ্যালারিতে ফ্যান্স বসে খেলা উপভোগ করে, আর সিটে আসনে অডিয়েন্স বসে পারফরমেন্স উপভোগ করে। সো আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা, অডিয়েন্স সিটস। কোশ্চেন 19, which word is wrongly spelled? wrongly spelled, এই ওয়ার্ডগুলো বুঝতে হবে, ভুলভাবে কি করা হয়েছে, বানান করা হয়েছে। দেখো ডিসিভ, রিসিভ, রিসিট, রিসিপ্ট, সব একই মনে হচ্ছে। তাহলে এখানে ভুল কোনটা হবে দেখো তো, আমাদের রংলি স্পেলড কথা বলছে ডিসিভ, DECEIV, মনে রাখতে হবে DECEIV, হ্যাঁ এটা ঠিক আছে। RECEIV, রিসিভ, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে REC, আচ্ছা RECEDE, রিসিপ্ট, CEIDE হবে না কিন্তু, আবার এটা রিসিপ্ট, এটাও ঠিক আছে। দেন পরেরটা দেখো তো, RECEIPT, এটা তো এইভাবে হয়, রিসিপ্ট, উচ্চারণটা হবে রিসিপ্ট, RECET, রিসিপ্ট। বাট আমরা গাইয়া উচ্চারণ করব যাতে আমাদের মিস্টেক না হয়, আমরা বলবো রিসিপ্ট, REC রিসিপ্ট। আমরা এভাবে উচ্চারণ করবে কেন, আমাদের যাতে স্পেলিং এ মিস্টেক না হয়, রিসিপ্ট বলবো। তাহলে RECEIPT, রিসিপ্ট। বাট এখানে করছে কি দেখো তো, RECE দেয় না, কিন্তু আইটা আগে চলে আসছে, দ্যাটস ওয়াই আমার এটাই রংলি স্পেলড করা হয়েছে। এটা অ্যান্সার হবে, রিসিপ্টটা রিসিপ্ট হবে, RECEIPT, রিসিপ্ট। Question 20, fill in the blanks with appropriate prepositions. বারবার প্রিপারেশন কিন্তু আসতেছে, ওকে। দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দুইটা প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হয়, মেড অফ, আর হচ্ছে যেটা নিয়ে সবাই এটা তোমার কি হয়ে যায়, কনফিউজড হয়ে যায়, মেড ফ্রম। তাহলে কোনটা কখন হবে, খুব ইজিলি মনে রাখবা, মেড অফ, মেডের পর অফ হবে কখন জানো,
দুটাই তৈরি করার অর্থে ব্যবহৃত হয়, উপাদান দিয়ে তৈরি অর্থে ব্যবহৃত হয়। তবে মেড অফ হবে যখন উপাদান দেখা যাবে, আর মেড ফ্রম হবে যখন উপাদান দেখা যাবে না, দেখা যাবে না। আই রিপিট, মেড অফ হবে যখন উপাদান দেখা যাবে, আর মেড ফ্রম হবে যখন উপাদান দেখা যাবে না। এটা কি জিনিস? কোনো একটা কিছু দিয়ে একটা উপাদান হিসেবে ব্যবহার করে একটা প্রোডাক্ট তৈরি করা হলো, ওই প্রোডাক্টে যদি ওই উপাদানটা বোঝা যায়, এটাকে চেনা যায়, এই উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, ওটা হবে মেড অফ। আর যদি উপাদানটা চেনা না যায়, সেটা হবে মেড ফ্রম। এখানে দেখো কি বলা হচ্ছে, দ্য বিল্ডিং ইজ মেড ব্রিক্স, তোমার বিল্ডিংটা, ভবনটা ব্রিক্স মানে হচ্ছে ইট দিয়ে তৈরি। একটা বিল্ডিং যে ইট দিয়ে তৈরি বোঝা যায় না? অফকোর্স বোঝা যায়, এটা বুঝতে পারা যায় এটা, হ্যাঁ এটা ইটের তৈরি। যদিও আমরা সরাসরি ইটকে দেখতেছি না, কিন্তু ইট দিয়ে তৈরি এটা স্পষ্ট বোঝা যায়। এটা কি ইট দিয়ে তৈরি, নাকি তোমার মাটি দিয়ে তৈরি, নাকি তোমার টিন দিয়ে তৈরি, এটা বোঝা যায় আমরা। তো বোঝা গেলে মেড অফ, না গেলে মেড ফ্রম। আমাদের এখানে হবে মেড অফ। এখন প্রশ্ন হচ্ছে মেড ফ্রম কি কোনো উদাহরণ দেওয়া যায়? অফকোর্স, পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু অর ওট। আচ্ছা, আমরা যে কাগজ লিখি, এই কাগজে যে কাগজটা করতে করতে ওটা জানো ব্যাম্বু অথবা ওট থেকে, বাঁশ অথবা কাঠ থেকে। দেখা যেতে যায় ওটা যে তুমি এখানে কাগজের মধ্যে দেখা যায় এটা বাঁশের তৈরি, এটা কাঠের তৈরি, নো, ইনগ্রেডিয়েন্টস দেখা যাচ্ছে না। দেখা গেলে হবে অফ, দেখা না গেলে ফ্রম। সো আমরা মেড অফ পেপার, পেপার ইজ মেড অফ ওট বলবো, নাকি মেড ফ্রম ওট বলবো? অফকোর্স ফ্রম বলবো, কারণ দেখা যাচ্ছে না। আর দেখা গেলে টেবল ইজ মেড অফ না মেড ফ্রম হবে? মেড অফ উড, কারণ টেবলের মধ্যে ইট কাঠ দেখা যায়, তো দেখা গেল অফ, দেখা না গেলে ফ্রম। আমাদের এখানে অফ হবে কেন? বিল্ডিং যে ইটের তো এটা বোঝা যায়, মাটির তৈরি হলেও বোঝা যায়, টিনের তৈরি হলেও বোঝা যায়। কোশ্চেন 21, দ্য কমিটি হ্যাজ অ্যারাইভড ড্যাশ ডিসিশন। আমরা জানি অ্যারাইভড এর পর একটা প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটা হচ্ছে কি? অ্যারাইভ এট। এটা দুটো অর্থে ব্যবহৃত হয়, কোনো সিদ্ধান্তে পৌঁছানো, কোথাও পৌঁছানো। অ্যারাইভড এট দ্য স্টেশন, অ্যারাইভড এট দ্য ডিসিশন। সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে অ্যারাইভ হয়, অ্যাট হয়, তারপর হচ্ছে তোমার কোথাও পৌঁছানোর ক্ষেত্রেও অ্যারাইভ হয়। সো আমাদের অ্যান্সার হবে অ্যারাইভ এট। Question 22. The young entrepreneur as well as her sales team members dash praise the young entrepreneur, যুবক উদ্যোক্তা, as well as পাশাপাশি her sales team members, তার বিক্রয় কর্মীরা, dash praise, তারা কি করে? ডিজার্ভ করার কথা বলা হচ্ছে, তারা ডিজার্ভ করে, প্রেজ ডিজার্ভ করে। আচ্ছা, দেখো এই সেন্টেন্সে একটা ভার্ব বসানোর কথা বলা হচ্ছে, কজ ডিজার্ভ মানে হচ্ছে কি করা, কেউ যেন সেটা প্রাপ্য হওয়া, কেউ সেটা পাওয়ার যোগ্য হওয়া, ডিজার্ভ করা, ভার্ব এটা। এখন ভার্ব বসে কাকে ফলো করে? উই নো দ্যাট একটা নর্মাল সেন্টেন্স এভাবে হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই সেন্টেন্সে ভার্বটা বসে এটা এই সাবজেক্টকে ফলো করে বসে। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এই তো, কারণ সাবজেক্ট যেমন ভার্ব তেমন। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট দুইটা, একটা হচ্ছে দ্য ইয়াং এন্টারপ্রেনার সাবজেক্ট 1, তারপর হচ্ছে হার সেলস টিম মেম্বার সাবজেক্ট 2। এখন ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না, এখানে সাবজেক্ট 1 সাবজেক্ট 2, তো একটা ভার্ব বসতেছে। এখন এই ভার্বটা কাকে ফলো করে বসবে, 1 নাকি 2? এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমাকে দেখতে হবে সাবজেক্টগুলো কার সাথে যুক্ত আছে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট যুক্ত আছে কি দিয়ে? অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। মানে অ্যাজ ওয়েল এজ দিয়ে যখন, নট অনলি অ্যাজ ওয়েল এজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, বিসাইড উইথ, এগুলো দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তখন আমরা আগের সাবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে ভার্ব বসাই, পরেরটা নয়। তাহলে এখানে দ্য ইয়াং এন্টারপ্রেনার হবে সাবজেক্ট, এটা নয়। এটা ইয়াং এন্টারপ্রেনার্স নাকি এন্টারপ্রেনার্স নেই, এটা সিঙ্গুলার। তো ভার্ব হবে কি? সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার ভার্ব কি আছে দেখো তো, ডিজার্ভ। অনেকে বলবে এটা সিঙ্গুলার, বাট এখানে একটা নতুন নিয়ম শিখতে হবে, সেটা হচ্ছে আমরা নাউনকে সিঙ্গুলার প্লুরাল বুঝি অ্যাস অথবা ইজ দেখে। যেমন বুক হচ্ছে সিঙ্গুলার আর বুকস প্লুরাল। কেন? নাউনের সাথে অ্যাস থাকলে সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। অন দ্য আদার হ্যান্ড ভার্বের ক্ষেত্রে ঠিক ব্যাপারটা বিপরীত ঘটে। যখন ভার্বের সাথে তুমি অ্যাস দেখবা, যেমন ইট হচ্ছে প্লুরাল বাট ইটস হচ্ছে সিঙ্গুলার, নাউনের বিপরীত না? নাউনের সাথে অ্যাস দেখলে প্লুরাল, কিন্তু ভার্বের সাথে অ্যাস থাকলে সিঙ্গুলার, মনে রাখতে হবে। তার মানে এটা প্লুরাল, আমার লাগতেছে সিঙ্গুলার, এটাও হচ্ছে না। হ্যাজ ডিজার্ভ, এখানে হ্যাজ ডিজার্ভ হওয়ার কোনো ধরনের ক্লু আমরা পাচ্ছি না, যেটা প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। সো ডিজার্ভিং তো হইতেই পারে না, কারণ এখানে আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে, এটাও হচ্ছে না। সো আমার অ্যান্সার হবে ডিজার্ভস। ডিজার্ভস কেন হচ্ছে? সিঙ্গুলার ভার্ব লাগতেছে আমার, এই জন্য ডিজার্ভস হচ্ছে সিঙ্গুলার ভার্ব। নেক্সট কোয়েশ্চন 23, ইট ওয়াজ আ ভেরি জাস্ট সিচুয়েশন। দেখো কি বলছে, ইট ওয়াজ আ ভেরি এম্বারাস। এম্বারাস হচ্ছে একটা ভার্ব,
আমার দেখো এখানে হচ্ছে একটা ডিটারমিনার, তারপর অ্যাডভার্ব, এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে, তারপর হচ্ছে নাউন। কারণ আমরা জানি ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ডিটারমিনার পর যখন তিনটা ওয়ার্ড আসে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আই নিড হিয়ার অ্যান অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে। কেন আমরা স্ট্রাকচারই বলতেছি, একটা অ্যাডজেক্টিভ লাগবে। সো দেখো এম্বারাস হচ্ছে ভার্ব, এটা হবে না। এম্বারাসিং, এটা সরি বিব্রতকর হইতে পারে। এম্বারাসড, এই দুটো একটু কনফিউশন আছে, আমি একটু পড়ে যাচ্ছে। এম্বারাসমেন্ট হচ্ছে না, কারণ আমার তো কি প্রয়োজন, অ্যাডজেক্টিভ প্রয়োজন, নাউন। দেন এটা এখানে কি এম্বারাসিং হবে নাকি এম্বারাসড হবে? এম্বারাসিং কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভ, সরাসরি অ্যাডজেক্টিভ। সো আমার এটা হবে এম্বারাসড, কিন্তু ভার্বের ভিত্তি। উই নো দ্যাট ভার্বের ভিত্তি কিন্তু অনেক সময় তোমার কি হিসেবে কাজ করে, বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, বাট এটা হচ্ছে পিওর ইউজেস না। যদি তার নিজস্ব অ্যাডজেক্টিভ ফর্ম না থাকে তখন এটা কাজ করবে, নিজস্ব অ্যাডজেক্টিভ ফর্ম থাকলে তখন তার কাজ করতে পারবে না। তো আমার অ্যান্সার এটাও হবে না, আমার হবে এম্বারাসিং সিচুয়েশন, এটা সরাসরি অ্যাডজেক্টিভ, এই জন্য এম্বারাসিং সিচুয়েশন। নেক্সট কোশ্চেন 24, which of the following sentence is correct? নিচে কোন সেন্টেন্সটা কারেক্ট দেখো তো। এটা আমি একটু আগে বলে আসছি, তোমরা পারার কথা, আচ্ছা ট্রাই করে দেখো তো, খুব সম্ভবত তোমরা বুঝে গেছো। দেখো পেপার ইজ মেড অফ ওড, পেপার ইজ মেড অফ, এখানে কার নিয়ম আসছে দেখো তো, মেড অফ, মেড ফ্রম, মেড বাই, মেড অন, মেড বাই, চোখ বন্ধ করে কাটা যাবে, কারণ মেড এর পরে হয় ফ্রম অথবা অফ, বায়ও হয় না অনও হয় না। তো আমার অপশন আছে মেড অফ হবে নাকি ফ্রম হবে। আমি কি বলছিলাম, যখন উপাদান বা উপকরণ দেখা যাবে মেড অফ, দেখা না গেলে ফ্রম। দেখো তো পেপার তৈরি করা হয় কি থেকে, কাঠ থেকে। পেপারের মধ্যে তুমি কাঠ দেখতে পাও, যে এখানে কাঠ, এই কাঠ কি কাঠ দিচ্ছে দেখি, এরকম দেখা যায় না, দেখা যায় না। সো কাঠ দেখা গেলে অফ, না গেলে ফ্রম, এখানে দেখা যাচ্ছে না, সো এটা হবে না, আমার হবে মেড ফ্রম উড। পেপার ইজ মেড ফ্রম উড, কারণ উপকরণ দেখা যায় না তাই। Question 25. Choose the synonym of the word fair. ফেয়ার এর সিনোনিম বের করো, সমার্থক শব্দ, একই অর্থবোধক শব্দ বের করতে হবে। ফেয়ার, ফেয়ার মানে কি ন্যায্য, ন্যায্য মানে হচ্ছে তোমার জাস্টিস, ন্যায়, ন্যায্যতা। এটার সমার্থক শব্দ কি হবে, শেয়ার, ভাগাভাগি। তারপর হচ্ছে স্টেটাস, অবস্থান। আনজাস্ট, আনজাস্ট মানে হচ্ছে অন্যায়। আমার লাগতেছে সিনোনিম, সমার্থক শব্দ, এটা হচ্ছে অন্যায়, বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। আমার অ্যান্সার হবে ইম্পার্শাল। ইম্পার্শাল মানে হচ্ছে পক্ষপাতহীন, আনবায়াসড মানে হচ্ছে পক্ষপাত নেই। তো যে যার মধ্যে পক্ষপাত তুষ্টতা নেই সেই তো নেই, সেই তো ন্যায্যতা। আমার অ্যান্সার হবে ইম্পার্শাল। সিনোনিম চাইছে এই জন্য। কোশ্চেন 26, জাভেদ ওয়াজ অ্যাকুইটেড ড্যাশ দ্য চার্জ অফ থ্যাফট। জাভেদ হচ্ছে থ্যাফট মানে হচ্ছে চুরি, চুরির অভিযুক্ততা থেকে মুক্তি পেয়েছে। অ্যাকুইট মানে হচ্ছে মুক্তি পাওয়া। তো আমরা জানি অ্যাকুইটেড, অ্যাকুইট, অ্যাকুইন্টেন্স, হোয়াট এভার দ্য ওয়ার্ড, অ্যাকুইট ওয়ার্ডটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অফ হয়, অ্যাকুইট অফ। আমার অ্যান্সার হবে অ্যাকুইটেড অফ, অ্যাকুইটেন্স অফ, অ্যাকুইট অফ। খালাস পাওয়া, মুক্তি পাওয়া, মানে কোনো কিছুর থেকে, কোনো কিছুর সাথে মামলায় বিশেষ করে জড়িত হয়ে গেলে, অভিযুক্ত হলে সেখান থেকে মুক্তি পাওয়া থেকে ব্যবহৃত হয় অ্যাকুইট অফ, ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 27, ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স ড্যাশ বার্টার অ্যান্ড মার্জারিন। হচ্ছে বার্টার এবং মার্জারিনের মধ্যে মধ্যকার পার্থক্য তুমি কি বলতে পারবা? আচ্ছা, ওভার, উইথ, বিটুইন, ইন। এখানে একটা অপশন দিলে কিন্তু আরো বেশি ভালো হইতো, এটা হচ্ছে অ্যামাং, AMMONG। ডিউতে প্রায় সময় কোশ্চেন হয় বিটুইন ভার্সেস অ্যামাং থেকে। বিটুইন অ্যামাং কি আমি একটু বলতেছি এভাবে, বিটউইন এন্ড অ্যামাং দুইটাই কিন্তু মধ্য বোঝাতে ব্যবহৃত হয়, মধ্যে বোঝাতে। তাহলে বিটুইন দেখো তো একটা জিনিস খেয়াল করতো, বিটুইনে কয়টাই আছে, দুইটাই, তাহলে দুজনের মধ্য বোঝাতে বিটুইন। আর অ্যামাং এরকম কোনো চিহ্ন নেই, টু প্লাস, টু প্লাস মিনস দুইয়ের অধিক, 3 4 5 এটসেট্রা, অনেকগুলো যাবে, দুইয়ের অধিক 3 থেকে শুরু হবে। তাহলে দুজনের মধ্যে বোঝাতে হবে বিটুইন, আর দুইয়ের অধিক 3 4 তারও বেশি বোঝাতে অ্যামাং। এখন দেখো তো বাটার অ্যান্ড মার্জারিন, ডিফারেন্স বলা হচ্ছে দুইটা জিনিস না, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে, বিটুইন ব্যবহার করতে হবে, মধ্য বোঝাতে। ওভার আর উইথ তো মধ্য বোঝাতে ব্যবহৃত হয় না, কোনো প্রশ্নই আসে না, ইররিলেভেন্ট। তো অ্যান্সার কোনটা হবে, বিটুইন হবে। ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স বিটুইন বাটার অ্যান্ড মার্জারিন? Question 28, the poor man said I dash starved and beg, starved and beg। সো আমরা জানি এখানে একটা দেন আছে, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিম্বল। এখানে হচ্ছে একটা জিনিসের তুলনায় ওটা করব, আমি বরং ওটা করব, এটা করব না, একটার তুলনায় ওটা বেশি ভালো, এই অর্থ বোঝাতে উড রাদার ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়, উড রাদার। এটা কিন্তু একটা ফিক্সড এক্সপ্রেশন, যে আই উড রাদার
স্টার, আমি বরং না খেয়ে থাকবো, দেন ব্যাগ, তারপর ভিক্ষা করবো না। আই উড রাদার ডাই দেন অ্যাটেন্ডিং এক্সাম, আমি বরং মরে যাবো তারপর পরীক্ষা অ্যাটেন্ড করবো না। তাহলে এরকম এরকম অর্থের ক্ষেত্রে আমি বরং এটা করবো ওটা করবো না, এরকম এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? উড রাদার ব্যবহার করবো। নেক্সট কোশ্চেন 29, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। আবার কারেক্ট স্পেলিং কথা আসছে। এটা হচ্ছে তোমার লাইটনেন্ট, অনেকে কিন্তু উল্টাপাল্টা উচ্চারণ করবা, এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হয় লেফটেন্যান্ট। উচ্চারণ কি? লেফটেন্যান্ট, এরকম হবে সম্ভবত, লেফটেন্যান্ট। উচ্চারণটা বাংলা আমি পারতেছি না যদিও। তোমার হচ্ছে লেফটেন্যান্ট উচ্চারণ করবা, লেফটেন্যান্ট। বাংলা কেমন জানি লিখে আমি জানি না, লেফটেন্যান্ট উচ্চারণ করবা। তবে এটা ইংরেজিটা কিভাবে হবে দেখো, এটা মনে রাখাটা তোমার টেকনিক হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। এটা থেকে কি হয়? মিথ্যা থেকে আসতো, মিথ্যার ইংরেজি কি হয়? লাই, LIE। তারপরে তুমি হচ্ছে তোমার ইউ, ইউ মানে শুধু এই ইউটা, YOU হবে না। মিথ্যা তুমি 10, 10 মানে 10, TEN। পিঁপড়া এন্ট, ANTN। তাহলে কি বললাম? মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটা হচ্ছে লেফটেন্যান্ট। ওকে, আমরা কোথায় দেখি যে LIEUTENANT, LIE না, এখানে এ চলে আসছে, বাদ যাবে। LIEUTENANT, এটা আমাদের অ্যান্সার হবে। পরে দেখো লেফটেন্যান্ট, নো হচ্ছে না, মোটেও হচ্ছে না। LIEUTENENT, আবার এন্ট, এন্ট মানে পিঁপড়া, এটা ANT, এখানে ENT করে দিছে, এটা ভুল, এটাও ভুল। তো আমাদের অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা, মিথ্যা তুমি 10 পিঁপড়া। অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা। Question 30. The meaning of the idiom a dime a dozen means ডিউসিতে প্রায় সময় দেখা যায় একটা অত বেশি কঠিন টাইপের আসে না, প্রিভিয়াস কোয়েশ্চন থেকে রিপিট করে দেয়, একটা ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে কোয়েশ্চন হয়। তো দেখো বলা হচ্ছে এখানে আর ডাইম আর ডজন, এটা মানে কি? সামথিং কমন, সামথিং ভেরি রেয়ার, সামথিং উই নিড, সামথিং ভেরি কস্টলি। ডাইম আর ডজন মানে হচ্ছে যেটা সাধারণ, সাধারণ মানে সবকিছু সাধারণ, যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো এটা হচ্ছে সামথিং কমন, ভেরি রেয়ার, দুর্লভ কিছু না, যেটা আমাদের প্রয়োজন তাও না, কস্টলি বেশি দামি এরকম কিছু না। তো আমার আনসার কোনটা হবে? আর ডাইম আর ডজন, এটা মুখস্থ করে নিতে হবে, বিশেষ করে প্রিভিয়াস কোশ্চেন গুলো এখান থেকে রিপিট পাবা। তো আমাদের আনসার কোনটা হবে? ডাইম আর ডজন মানে হচ্ছে সামথিং কমন, সামথিং কমন। নেক্সট কোশ্চেন 31st, দ্য সিনোনিম অফ ইনট্রেপিড ইজ, এটা অনেকবার আসছে সিতে। ইনট্রেপিড মানে কি? ইনট্রেপিডের মানে হচ্ছে, আমরা চাইছে সিনোনিম, সমার্থক শব্দ। ইনট্রেপিড মানে হচ্ছে সাহসী, অকুতু ভয়, সাহসী অকুতু ভয়। সেটা সমার্থক শব্দ কি হবে? কাওয়ার্ড মানে কাপুরুষ। আমার চাইছে সমার্থক শব্দ, আমার পাইছে বিপরীত শব্দ, হচ্ছে না। ইনডিফারেন্ট মানে উদাসীন, তাও হচ্ছে না। ফিয়ারলেস, ভয়হীন, ডরহীন, এটা হইতে পারে। অ্যারোগ্যান্ট মানে হচ্ছে কি? অহংকারী, এটা হচ্ছে আমার আনসার কোনটা হবে? ফিয়ারলেস যে কথা, মানে ভয়হীন ডরহীন যে কথা, তোমার ইন্টারভিউ একই কথা। Question 32nd, I am writing this essay dash blow in, সবাই বলবে কি? বাই ব্লোয়িং অথবা উইথ ব্লোয়িং, বাট অ্যাকচুয়ালি একটাও অ্যান্সার নয় এখানে। ফ্রম তো টোটালি ইররিলেভেন্ট, আমার অ্যান্সার কোনটা হবে? ইন হবে। প্রশ্ন হচ্ছে কেন ইন হবে? তাহলে মনে রাখবা, যখন রাইট বুঝাবে, RIT রাইট, এরপরে কি হবে? রাইট উইথ, রাইট উইথ হবে। যখন এই পাশে কি বোঝাবে? বস্তু বোঝাবে, বস্তু দ্বারা, বস্তু দ্বারা মানে যন্ত্র দ্বারা, বস্তু দ্বারা। আর রাইট, WRITE, আমি একবার একটা নিয়ে আসছি আর করতে কি টি। রাইটের পরে যখন ইন হবে, তখন এখানে উপাদান বোঝাবে, পরে উপাদান, উপাদান দ্বারা। আবার বলতেছি, রাইটের পর উইথ হবে যখন বস্তু দ্বারা লেখা বোঝাবে। আই অ্যাম রাইটিং দিস এসে উইথ আ পেন, আমি একটু কলম দিয়ে লিখতেছি উইথ আ পেন। এখানে কি পেন দেওয়া আছে? ব্লো ইন, উপাদান, ব্লো ইন মানে সব তোমার নীল কালি দিয়ে লিখতেছে, সো উপাদান দ্বারা বোঝালে রাইট ইন। সো আমার অ্যান্সার কোনটা হবে এখানে? রাইট ইন। টু সাম আপ, রাইটের পরে উইথ হয়, ইন হয়। রাইটের পরে যখন তুমি বস্তু বুঝাবা, যেটা দিয়ে লিখতেছো যন্ত্র হিসাবে, পেন হইতে পারে, তোমার আরো অনেকগুলো হইতে পারে লেখার যন্ত্র হিসাবে, তো এগুলো থাকলে আমরা উইথ বসাবো। যখন উপাদান হবে তখন কি বসাবো? ইন বসাবো। ব্লো ইন একটা উপাদান না, মানে নীল কালি, সেক্ষেত্রে আমরা কি বসাবো? রাইট ইন, ব্লো ইন।
Question 33rd. The antonym of divulge is, divulge এর বিপরীত শব্দ কি? আচ্ছা, ডাইভালজ মানে হচ্ছে তোমার আগে এটা অ্যান্টোনিম চাইছে না, ডাইভালজ এর অ্যান্টোনিম বিপরীত শব্দ, ডাইভালজ এর মানে হচ্ছে তোমার প্রকাশ করা, ফাঁস করা, প্রকাশ করা বা ফাঁস করা, কোনো কিছু প্রকাশ করে দেওয়া। আমার অ্যান্টোনিম বিপরীত শব্দ চাইছি। রিভিল মানে হচ্ছে প্রকাশ করে দেওয়া, এটা হচ্ছে সমার্থক, হচ্ছে না। রিপ্রিমেন্ড, রিপ্রিমেন্ড মানে হচ্ছে তিরস্কার, এটা নাউন, তিরস্কার, বকাঝকা, সো এটাও হচ্ছে না। তারপর হচ্ছে অ্যাডমনিশ মানে হচ্ছে, অ্যাডমনিশন অনেকগুলো মিনিং হয়। অ্যাডমনিশ মানে হচ্ছে তোমার প্রথমত কোনো কিছু চুরমার করে দেওয়া, এরকম অর্থ দেয়। তো এখানে কিন্তু প্রকাশ করার সাথে মোটেও যাচ্ছে না এটা, আমরা এটা বাদ দিচ্ছি। তারপর কনসিল, একদম পারফেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। কনসিল মানে হচ্ছে কি করা, লুকিয়ে রাখা, হাইড করে রাখা, যেটা প্রকাশ করা, ফ্লাশ করে দেওয়া, ফাঁস করে দেওয়া। আর যেটা হচ্ছে কনসিলের কি বিপরীত শব্দ চাইছেও কি আমাদের অ্যান্টোনিমস, আমাদের কাছে কোনটা হবে, কনসিল হবে। নেক্সট কোশ্চেন 34. Cyber attacks are much easier to carry out than to defend dash. Cyber attacks are much easier to carry out than to defend. এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশন বা বসানোর কথা বলা হচ্ছে। আমাদের ডিফেন্ডের সাথে একটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশন হয়, সেটা হচ্ছে এগেইনস্ট, ডিফেন্ড এগেইনস্ট, ডিফেন্ড এগেইনস্ট। নেক্সট কোশ্চেন 35. Find the correct sentence. সঠিক সেন্টেন্সটি বাছাই করো। She had faith in and hopes for. এখানে দুইটা কিন্তু আছে, ভালো করে মনে দিয়ে শুনতে হবে। Faith in and hopes for the future. She had faith and hopes for. আমরা জানি হোপস এর পরে ফর হয়, ফেথ এর পরে একটা প্রিপারেশন লাগে, সো এটা হচ্ছে না। দেন হচ্ছে she had faith and hopes in. ফেথ এর পরে একটা প্রিপারেশন লাগবে, এটা হচ্ছে না, কারণ আর বাই দ্য ওয়ে হোপস এর পরে ইন হয় না। দেন she had faith and hopes in. হোপস এর পরে তো ইন হয় না, এটা তিনটা অপশনই বাদ যাচ্ছে। আমার অ্যান্সার হবে she had faith in and hopes for. বিশ্বাস এবং আশা, faith in, hopes for. ওকে, দুটাই মুখস্থ রাখবা, faith in and hopes for. Next question 36. Select the pair that best expresses a relationship similar to that expressed in the pair. Fish scales 15-16 আসছে সেশন। দেখো আগে বলছিলাম উত্তর বের করার জন্য, অর্থ বের করার জন্য। ফিশ হচ্ছে মাছ, আর স্কেলস হচ্ছে আঁশ বা আইস, মাছের আইস আর কি, মাছের উপরে কিছু আইস থাকে না, এগুলা আমরা সম্পর্ক ক্রিয়েট করি। তো মাছ আইস দ্বারা আবৃত থাকে, মাছ আইস দ্বারা আবৃত থাকে, এটা হচ্ছে একটা রিলেশনশিপ। সেম রিলেশনশিপটা কোথায় পাই দেখো তো, প্লেন উইংস। প্লেন কি উইংস দ্বারা আবৃত থাকে? প্লেন হচ্ছে উড়োজাহাজ, যেটা উইংস মানে পাখা দ্বারা আবৃত থাকে না। তারপর হচ্ছে বার্ড ফেদার্স, একটু পরে আসতেছে ক্যাট ক্লস, ক্লস মানে থাবা, নখর। কট, ক্যাট কি নখর বা থাবা দ্বারা আবৃত থাকে? হচ্ছে না। স্নেক ফ্যাংস, ফ্যাংস হচ্ছে বিষ দাঁত, তাহলে স্নেক কি বিষ দাঁত দ্বারা আবৃত থাকে? হচ্ছে না। তাহলে বার্ড ফেদার্স, বার্ড হচ্ছে পাখি, ফেদার্স হচ্ছে পালক। হ্যাঁ, পাখি তো পালক দ্বারা আবৃত থাকে, আমাদের আছে কোনটা হবে, বার্ড ফেদার্স। ফিশ যেমন স্কেলস দ্বারা আবৃত থাকে, বার্ড ফেদার্স দ্বারা আবৃত থাকে। কোশ্চেন 37. মাই ডগ ইজ স্মার্টার দেন ড্যাশ। এটা প্রোনাউনের ব্যবহার থেকে করা হয়েছে কোশ্চেনটা। মাই ডগ ইজ স্মার্টার দেন ডিয়ার। ডিয়ার মানে কি জানো? মানে আমার ডগ হচ্ছে, আমার কুকুরটা তাদের থেকে স্মার্ট, চৌকস। এটা ইলজিক্যাল হয়ে যাচ্ছে, মানে ডগের সাথে মানুষের তুলনা করতেছো তুমি। মানে তুমি কি একজনকে বলতেছো আমার কুকুরটা তোমার থেকেও সুন্দর, এটা কি হতে পারে? কুকুরের সাথে মানুষের তুলনা তুমি কেমনে করবা? হতে পারে না, এটা ইলজিক্যাল। তুমি করতে পারবা, বাট ইলজিক্যাল, ইলজিক্যাল, এটা হচ্ছে না। সো কুকুরের সাথে কুকুরের তুলনা হবে, মানুষের সাথে মানুষের তুলনা হবে। দেখেন ডগের সাথে তুলনা হচ্ছে মাই ডগ ইজ স্মার্টার দেন, আমার কুকুরটা চৌকস, কার তুলনায়? তোমাদের তুলনায়। তাদের মানুষের সাথে তুলনা হয়ে যাচ্ছে। দিয়ে একটু পরে আসতেছে এটা ইউর। এখানে ইউর হচ্ছে বাই দ্য ওয়ে দিয়ারের পর একটা নাউন লাগে, এটাই দিক থেকে ভুল ধরা যায়। এবং ইউরের পরে একটা কি লাগবে, নাউন লাগবে। কেন জানো? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ একটা নাউন আসতে হয়, না আসলে ভুল। তাহলে এখানে তোমার ইউর কিছু আসতেছে না, ভুল। যেমনটা দেয়ারে কিছু আসে নাই, এই জন্য ভুল। বাই দ্য ওয়ে দেয়ারের সাথে মানুষ তুলনা করলে সেটাও হচ্ছে, কিন্তু দেয়ার পর একটা নাউন লাগে তাও আসে নাই, আর ইউর পর নাউন লাগে তা আসে নাই, এই জন্য এটা ভুল। তাহলে এখানে কোনো কিছু নেই সেই জন্য। তারপর হার্ট, আমার আমার কুকুরটা তার থেকে বেশি সুন্দর, মেয়ের থেকে। তাই কুকুরের সাথে মানুষের তুলনা করা যাবে না। আনসার কোনটা হবে? ডিয়ার্স হবে। ডিয়ার্স মানে কি জানো? ডিয়ার্স ইজ ইকুয়াল টু ডিয়ার ডগ, ডিয়ার ডগস। ডিয়ার্স, ডিয়ার ইজ ইকুয়াল, ডিয়ার্স ইকুয়াল টু কি? ডিয়ার ডগ। এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের পর নাউন আসে না,
পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন আসতে হয়, পসেসিভ প্রোনাউনের পরে নাউন আসলে ভুল, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন না আসলে ভুল। এগুলোর পরে নাউন না আসে নাই তাই এগুলা ভুল, নাউন আসে নাই তাই ভুল। এটার পরে নাউন আসলেও চলে, কিন্তু এটা হচ্ছে তুলনা হচ্ছে না, ইলজিক্যাল হয়ে যাচ্ছে। আমার অ্যান্সার হবে ডিয়ার্স। ডিয়ার্স ইকুয়ালটা কি? ডিয়ার ডগস। মাই ডগ ইজ স্মার্টার দেন ডিয়ার্স। আমার কুকুরটা তাদের কুকুর থেকে স্মার্ট বা স্মার্টার। ডিয়ার্স। Question 38. Which of the following word is spelled correctly? এখানে কিন্তু ইনকারেক্টলি বলা হয়নি, কারেক্টলি বলছে, সঠিকভাবে করা হয়েছে। দেখো রেস্টুরেন্ট, 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 আমরা বলি ঠিক রেস্টুরেন্ট, আমরা উচ্চারণ করার সময় এটা সঠিক উচ্চারণ রেস্টুরেন্ট, কিন্তু তুমি যখন স্পেল করতে যাবা এই উচ্চারণটা কাজে আসবে না। উচ্চারণ করবে রেস্টুরেন্ট, 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 RESTAURANT, রেস্টুরেন্ট, তাহলে রেস্টুরেন্ট, কিন্তু আমরা উচ্চারণ করবো রেস্টুরেন্ট। এখানে স্পেলিং এর জন্য উচ্চারণ করবে কি? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, আমার সঠিক হবে এটাই। এটা হচ্ছে না রেস্টাউ, আর ই হয়ে গেছে, এটা লাগবে রেস, এটা এ আসে নাই, রেস হচ্ছেই না। সো আমার অ্যানসার কোনটা হবে? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। নেক্সট কোশ্চেন 39. হি ডাইড ড্যাশ ইলনেস, রোগে মারা যাওয়া। রোগে মারা যাওয়া অর্থ আমরা ব্যবহার করি ডাই অফ। রোগে মারা যাওয়া বা অনাহারে মারা যাওয়া, ডাই অফ। রোগে মারা যাওয়া বা অনাহারে মারা যাওয়া, ডাই অফ। দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। এই ওয়ার্ডগুলো শিখে রাখবা কোনটা কখন ব্যবহৃত হবে। তাহলে এখানে দেখো ইলনেস মানে রোগে না, রোগে মারা যাওয়া থেকে ব্যবহৃত হয় প্রিপারেশন ডাই অফ। আমাদের আনসার কোনটা হবে? ডাই অফ ইলনেস। কোশ্চেন 40. ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি বাছাই করো। এবং হচ্ছে হি কাস্টেড হিজ বুট ফর ইউ। আচ্ছা, বুট ফর হতে পারে, বুট ফর হয়, বুট ফর, বুট ফর, হ্যাঁ এটা সঠিক। বুটে ফর প্রিপারেশন ফর আসে, শিকার এখান থেকে চলে আসতে পারে আবার কোয়েশ্চন। বুট থেকে বুটে ফর ফর হয়। দেন হি কাস্টেড, কাস্ট হচ্ছে এমন একটা ভার্ব, CAST, এটার B1 বেস ফর্মে কি? CAST, সেম B2 সেম B3, মানে কাট কাট কাট, পুট পুট পুট, রিড রিড রিড, এরকম আর কি। কাস্ট কাস্ট কাস্ট, তাহলে হচ্ছে তোমার এখানে কাস্টেড হতে পারে, হতে পারে না, সো এটা ভুল। দেন এখানে আর কোথাও দেখো কস্ট, হি কস্ট হিজ বুট, বুট ব্যয় করেছে না, ওটা হচ্ছে না মোটেও। হি কাস্ট বানানটাই তো ভুল, শেষে ই আছে, এটা যাচ্ছে না। সো আমার একটাই অপশন আছে, এটা হচ্ছে হি কাস্ট হিজ বুট ফর ইউ। সো আমার অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে, হি কাস্ট হিজ বুট ফর ইউ। Question 41. Choose the pair that expresses a relationship similar to the one expressed by the capitalized pair. একই কথা, আমাকে অ্যানালজি করতে হবে, আগে অর্থগুলো বের করতে হবে। হার্ট মানে হচ্ছে হৃদয়, আর হিউম্যান মানে হচ্ছে মানব জাতি। তাহলে দেখো ধর মানব জাতি বেঁচে থাকে বা মানব জাতি চলে হার্ট, হার্ট ছাড়া মানুষ বেঁচে থাকবে? হৃদয় ছাড়া মানে হচ্ছে ফুসফুস, হৃদয়, হৃৎপিণ্ড ছাড়া না, হৃৎপিণ্ড ছাড়া মানুষ বাঁচে না। তার মানে হচ্ছে মানুষ চলে হৃৎপিণ্ড দিয়ে। অ্যাটেন্টিভলি শোনো, রিলেশনশিপটা দেখো, মানুষ চলে হৃৎপিণ্ড দিয়ে। এখানে কোথায় দেখো তো, ডগ চলে টেল দিয়ে, মানে মানুষ সত্যি হৃৎপিণ্ড ছাড়া বাঁচে না, চলতে পারে না। ডগ টেল ছাড়া চলতে পারে না, ল্যাজ ছাড়া কুকুর চলতে পারে না, পারবে। দেন হচ্ছে হাউস ফিল্ড, বাড়ি, ফিল্ড ছাড়া বাড়ি চলতে পারে না, পারে। তারপরে মানে বাড়ির বাইরে হয় কিনা বলতেছি। ওয়াল ব্রিক, মানে ইট ছাড়া দেওয়াল হয় না, মাটি দিয়েও তো হয়, টিন দিয়েও তো হয়। ওকে, সেটাও হচ্ছে না। আমার এটাই তো অ্যান্সার হতে হবে, বাকি তিনটা তো বাদ গেছে। এটা কেন হচ্ছে দেখো, কার ইঞ্জিন, ইঞ্জিন ছাড়া গাড়ি চলবে না, যেমনটা হৃৎপিণ্ড ছাড়া মানুষ চলতে পারে না, ইঞ্জিন ছাড়া কার চলতে পারবে না। সো আমার অ্যান্সারটা হচ্ছে কার ইঞ্জিন। Question 42. Which following words is spelled correctly? সঠিকভাবে উচ্চারণ করা হয়েছে, ইনকারেক্টলি না। তো দেখো এটা কিন্তু প্রায় সময় আসে, এটা এভাবে মনে রাখবা। COM, কম, MIT, commit, TEE, commit, TE, commit, TE। আমি যেভাবে বলতেছি সেভাবে উচ্চারণ করবা, commit, TE, commit, TE, আর বলতে হবে না, commit, MIT, TE, commit, TE। তাহলে কোনটার সাথে হচ্ছে? COMM, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, আমার হবে commit, মিট, TE। সো আমার হবে ডি নাম্বারটা, commit, TE। Next question, which 42, which following words is spelled correctly?
আচ্ছা আমি সরি, আমি উত্তর বলতেছি। কোশ্চেন 43 দেখো, $10,000, $10,000 ড্যাশ আ লট অফ মানি। এখানে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার দেখতেছি, সাবজেক্ট দেখে বসাতে হয়। এখানে ডলার হচ্ছে প্লুরাল, তাই ভার্ব হবে প্লুরাল এতে অথবা এটা, বাট অথবা এটা। আনফরচুনেটলি তিনটাই ভুল অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা? ইজ। প্রশ্ন হচ্ছে কেন? কারণ তোমার অর্থ, অর্থ মিনস থাউজেন্ডস, ডলার্স, হান্ড্রেডস, যত টাকা বলো না কেন, যত অর্থ বলো না কারণ দিনার্স, ডলার্স, টাকা, রুপিস যত বলো না কেন সিঙ্গুলার হবে এগুলোর জন্য বার। তারপর হচ্ছে ওয়েট, ওজন, 50 কেজি, 30 কেজি, 1000 কেজি, 1 কোটি কেজি, কি হবে? এটা যেন সিঙ্গুলার বার হবে। সময়, 30 আওয়ার্স, 100 আওয়ার্স, 3000 আওয়ার্স, সবগুলো যেন সিঙ্গুলার হবে। তাহলে কি কি বললাম? সময়, ওজন, তারপর তোমার কি বললাম, সময়, ওজন, তারপর অর্থ, এগুলোর জন্য কি হবে? পরিমাপ করার ক্ষেত্রে এগুলোর জন্য ভার্ব সিঙ্গুলার হবে অলওয়েজ। এটা যেহেতু তোমার ডলার অর্থের কথা আসছে, ভার্ব কি হবে? ইজ হবে, প্লুরাল ভার্ব বসানো যাবে না, যদিও দেখতে প্লুরালের মতো লাগে। কোশ্চেন 44, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ভার্বস। প্যারিলাস, প্যারিলাস মানে হচ্ছে তোমার ঝুঁকিপূর্ণ। অ্যান্টোনিম চাইছে আমাদের, বিপরীত শব্দ। প্যারিলাস মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। প্যারালাস মানে কি? ঝুঁকিপূর্ণ। তাহলে রিস্কি তো সমার্থ শব্দ হয়ে যায়। এটা মানে লুবি। আবার কিউরেটিভ, কিউরেটিভ মানে হচ্ছে আরোগ্যক্ষম, মানে আরোগ্য করা যায় এমন। এটা হচ্ছে সমাধান হবে সিকিউর। ঝুঁকিপূর্ণ, নিরাপদ। একটা বিপরীত শব্দ না, তো এটা আমাদের হবে, আমাদের লাগতেছে তো বিপরীত শব্দ। কোশ্চেন 45, দ্য পিপল অফ কিউবি। এটা অ্যাকচুয়ালি কিউবেক, এটা হচ্ছে তোমার কথ্য ভাষা, মানে হচ্ছে স্থানীয়রা বলে আর কি। এটা হচ্ছে কিউ ই বিইসি, মানে হচ্ছে কানাডার একটা অঞ্চল কিউবেক আছে, এখানকার মানুষকে অনেকে কিউবি বলে। তো বলা হচ্ছে দ্য পিপল অফ কিউবি, দ্য পিপল অফ কিউবেক, কানাডার একটা অঞ্চল, কানাডার অঞ্চলের এই অঞ্চলের মানুষজন হ্যাভ বিন কনসিডারিং, বিবেচনা করে ড্যাশ দ্যামসেলস ফ্রম দ্য রেস্ট অফ দ্য কানাডা। ওকে, সেখানে বলা হচ্ছে থ্রু সেপারেট, সেপারেটিং, সেপারেট, সেপারেট। এখানটা ভার্ব দেওয়া আছে সেপারেট, আলাদা করা। এটা কোন ফর্মে হবে? এখানে তোমাকে দেখতে হবে তার আগে কি আছে। তার আগে একটা ওয়ার্ড আছে দেখো, কনসিডারিং। কনসিডার হচ্ছে এমন একটা ভার্ব যেটার পরে দ্বিতীয় একটা ভার্ব সে ভার্ব আইএনজি করে দিতে হয়। কনসিডারের পর ভার্ব আইএনজি করতে হয়। এটা হচ্ছে ক্লিস্টোফেলের 84 নম্বর পেজে দ্বিতীয় বক্সে ওয়ার্ডগুলো আছে, মুখস্থ করে ফেলতে হবে ভালো করে। কনসিডার পর ভার্ব আইএনজি করতে হয়, তার মানে সেপারেটিং হবে, আর কোনো কথা নেই, ভার্ব আইএনজি। তাহলে সেপারেটিং, কনসিডারিং, সেপারেটিং। অনেক বলবো কনসিডারিং সেপারেটিং কেমন হয়? হ্যাঁ হইতে পারে। এটা হচ্ছে এটা হচ্ছে এই অংশের অংশ, পরে একটা ভার্ব আসতেছে, ভার্ব আইএনজি করতে হবে কেন? এটার পর ভার্ব আসলে আইএনজি করতে হয় তাই। কোশ্চেন 46, আ পিচ অফ কেক মিনস। আ পিচ অফ কেক মানে এক পিচ, এক অংশ কেক, এরকম না। এটা হচ্ছে তোমার ফ্রেজাল মিনিং, যেখানে লিটারাল মিনিং করা যাবে না, ভাবগত অর্থ তোমাকে করতে হবে। তাহলে আ পিচ অফ কেক হচ্ছে একটা ফ্রেজ, এটার বাংলা অর্থ হচ্ছে সহজ বিষয়, খুবই সহজ বিষয়। আর টাস্ক একটি কাজ, দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি, একটি কাজ যেটা খুব সহজেই করা যায়। আমাদের সেটাই হবে ভেরি মাইল্ড পানিশমেন্ট, খুব মৃদু শাস্তি, স্টিল আনক্লিয়ার অ্যান্ড ক্যান আ রেজাল্ট দ্যাট ইজ স্টিল আনক্লিয়ার অ্যান্ড ক্যান গো ইদার ওয়ে, মানে একটা রেজাল্ট যেটা এখনো পর্যন্ত অস্পষ্ট, এটাও হচ্ছে না। তারপর হচ্ছে আ হিডেন অর সিক্রেট স্ট্রেংথ, একটি লুকায়িত বা গোপনীয় শক্তি, এটাও হচ্ছে না। সমাধান হবে আ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি। ইয়েস, এটা। কোশ্চেন 47, while going to the class ড্যাশ। এটা একটা তোমার ড্যাংলিং মডিফায়ার থেকে করা হয়েছে। ড্যাংলিং মডিফায়ারের মূল কথা হচ্ছে জাস্ট দুটো স্ট্রাকচার মনে রাখলে হবে। এরকম ব্যাপারটা, এরকম আমি খুব সহজে বলে দিচ্ছি, দেখো একটু করে খেয়াল করলে হবে। ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এখানে যদি ব্যক্তি বোঝাই, এখানে যদি ব্যক্তি হয়, এদিকে সাবজেক্ট, সাবজেক্ট ব্যক্তি হবে, সাবজেক্ট ব্যক্তি, এরপর ভার্ব এক্সটেনশন, এরপর এদিকে যদি বস্তু হয়, এদিকে যদি কি বস্তু হয়, এদিকে সাবজেক্ট বস্তু হবে, এরপর ভার্ব এক্সটেনশন হবে। আবার বলতেছি, যদি একটা সেন্টেন্সে আগানো সে ব্যক্তিকে বোঝায়, এদিকে সাবজেক্টটা ব্যক্তিবাচক হবে, এদিকে বস্তুকে বোঝালে এদিকে সাবজেক্টটা কি হবে? বস্তুবাচক হবে। এদিকের কাজটা যে করবে সে আসবে এখানে সাবজেক্টের জায়গায়, এদিকের কাজটা যে করবে সে আসবে এখানে কি সাবজেক্টের জায়গায়। নিয়মটা বুঝছো? এদিকে ব্যক্তি হলে এদিকে সাবজেক্ট ব্যক্তি, এদিকে বস্তু এদিকে সাবজেক্ট বস্তু, এদিকে যেই কাজটা যেই করবে কাজটা তাকেই সাবজেক্ট জায়গায় নিয়ে আসতে হবে। এখন দেখি আমরা এখানে কি বলা হচ্ছে, ওয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাবে কি? ব্যক্তি না বস্তু? অবশ্যই ব্যক্তি ক্লাসে যায়, তার মানে আমাকে পরের অংশেই ব্যক্তিবাচক সাবজেক্ট বের করতে হবে। দেখো দা ডগ, ডগ কি ক্লাসে যাবে? বাদ যাচ্ছে। আর ডগ, ডগ ক্লাসে যায়? বাদ যাচ্ছে। আর ডগ, ডগ ক্লাসে যাচ্ছে না। তাহলে আই, হ্যাঁ ব্যক্তি তো ক্লাসে যেতে পারে, আই ওয়াজ বিটেন বাই ডগ, আমাকে একটু কুকুর কামড়াইছিল। কত সহজে হয়ে গেছে দেখো। এখানে যেহেতু ব্যক্তিকে, ক্লাসে যাওয়ার কাজটা করে কি? ব্যক্তি না বস্তু? ব্যক্তি তো ক্লাসে যেতে যেতে পারে, ডগ ক্লাসে যেতে পারে না।
যেখানে ব্যক্তি পরে ব্যক্তি বা আচক সাধারণ আনতে হবে, ওগুলো তো বস্তু, ওগুলো কি ইতর প্রাণী বস্তু না, তো আমার হচ্ছে ব্যক্তি বাচক একটা আছে, ওটা আমার অ্যান্সার হবে আই ওয়াজ বিটেন বাই আ ডগ। দেন question 48, which one of the following words is spelled incorrectly? Do you see যেটা 13 14 আসছিল ইনকারেক্ট, স্পেলড ইনকারেক্টলি বলতেছে, ইনকারেক্টলি, তাহলে এটা খেয়াল করতে হবে, তোমরা কারেক্টলি পরে কিন্তু আমরা অ্যান্সার করে চলে আসবা। রিপারকেশন, রিপারকেশনস, এটা সঠিক, CUSSI, হ্যাঁ ঠিক আছে, রিপারকেশনস এটা প্লুরাল করা হয়েছে। এক্সাম্পলিফিকেশন, এরপরে আসতেছে একটু সসেজ, SAU সসেজ, হ্যাঁ এটাও ঠিক আছে। সিগারেটস, সিগারেটস, রেটস, সিগারেটস, এটাই এবার মনে রাখবা, সিগারেটস, রেটস, সিগারেটস মানে হচ্ছে সিগারেটস, সিগারেট মানে ডাবল টি আর কি, সিগারেটস এবার মনে রাখবা, আমি যেভাবে মনে রাখতাম ওভাবে বলতেছি তোমাদেরকে, সিগারেটস এবার মনে রাখবা। সো এটাও তো সঠিক আছে, তার মানে এটা কি, এটাতে বলা আছে ভুল কোথায়, এটাতে এ আছে, এটা এ হবে না, এটা হবে ই, এক্সাম্পলিফিকেশন, এক্সাম্পলিফিকেশন, এটা হচ্ছে এক্সাম্পলিফিকেশন নয়, এক্সাম্পলিফিকেশন, আমাদের একটা রংলি স্পেলড করা হয়েছে এটা। কোশ্চেন নম্বর 49, চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন, প্রেপোজিশনের কথা বলা হচ্ছে, ডু ইউ নো দ্য সলিউশন টু, চোখ বন্ধ করে বলা ফেলতে হবে এটা, সলিউশন টু, সলিউশনের সাথে অলওয়েজ প্রেপোজিশন টু হবে, সলিউশন টু, অ্যান্সার টু, ওকে, সলিউশন টু। কোশ্চেন 50, আমরা আমাদের 50% চলে আসছি, আর আমাদের পরবর্তী 50টা কোশ্চেন আছে। অ্যান্টোনিম অফ ডগমা ইজ, ডগমা এর অ্যান্টোনিম কি, ডগমাকে মানে আগে জানতে হবে না, বলা হচ্ছে ডকট্রিন, প্রিন্সিপাল, টেন্সড, আনবিলিভ। ডগমা মানে হচ্ছে তোমার এটার অ্যান্টোনিম, বিপরীত শব্দ চাইছে না আমাদের, ডগমা মানে হচ্ছে অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস মানে কোনো কিছুতে অন্ধবিশ্বাস করা, একদম মানে মনে প্রাণ দিয়ে বিশ্বাস করে ফেলা, সেটা বলা হয় অন্ধবিশ্বাস করা। ডগমা মানে কি, অন্ধ, এটা কি চাইছে আমাদের অ্যান্টোনিম, বিপরীত শব্দ, ঠিক আছে। তাহলে তোমার মানে অন্ধবিশ্বাস করা মানে হচ্ছে ভাব, বেশি বিশ্বাস করা, অতিরিক্ত বিশ্বাস করা। ডকট্রিন, ডকট্রিন মানে হচ্ছে তোমার নীতি, নৈতিকতা, এগুলা বোঝায়। তারপর অন্ধবিশ্বাস হয়, এটার আরেকটা অর্থ। তারপর হচ্ছে প্রিন্সিপাল মানে নীতি, টেন্সড মানে নীতি, ওকে। তারপর হচ্ছে আনবিলিভ মানে হচ্ছে কি, অবিশ্বাস। আমাদের বিপরীত শব্দ লাগতেছে না, হ্যাঁ আমার এটাই হচ্ছে অ্যান্সার। ডক্ট্রিন মানে হচ্ছে তোমার নীতি, আবার ডক্ট্রিন মানে অন্ধবিশ্বাসও বোঝায়, মানে ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত ধারণা, অনেক রকম অর্থ হতে পারে। এখন আনবিলিভ কি, অবিশ্বাস, আর অন্ধবিশ্বাস মানে হচ্ছে বেশি বিশ্বাস করা আর কি, এটা অবিশ্বাস করা, একটা ওটার বিপরীত শব্দ, আনবিলিভ। কোশ্চেন 51, টু স্মেল আ র্যাট মিনস, টু স্মেল আ র্যাট, একটি ইঁদুরকে শুকে দেখা, গ্রান নিয়ে দেখা না, এটা মানে এরকম না, এটা মানে হচ্ছে তোমার ষড়যন্ত্রমূলক কোনো কিছুতে বা প্রতারণামূলক কোনো কিছুকে কি করা, সন্দেহ করা, মানে কোনো কিছু প্রতারণা হচ্ছে, কোনো কিছু তোমার ষড়যন্ত্র হচ্ছে, এরকম সন্দেহ করা, মনে হয় প্রতারণা হচ্ছে, মনে হয় তোমার কি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, এরকম সন্দেহ করাকে বলা হয় কি, টু স্মেল আর রেড। কেন কি হবে, টু স্মেল আ ব্যাড স্মেল, খারাপ স্মেল শুকে দেখা, ঘ্রাণ নিয়ে দেখা। টু সাসপেক্ট আর ট্রিক অর ডিসিট, একটু পরে আসতেছি। টু মিসআন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝা না। টু হ্যাভ ডার্টি ওয়েজ মানে হচ্ছে তোমার নোংরা পন্থা না, এটা হবে আমাদের টু সাসপেক্ট, সন্দেহ করা। আর ট্রিক এটা তোমার কি অপকৌশল, আর ডিসিট এটা প্রতারণা বা একটি অপকৌশলকে সন্দেহ করা, এটাকে বলা হয় কি, টু স্মেল আ র্যাট। কোশ্চেন নাম্বার 52, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, কোনটা সঠিক স্পেলিং করা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে আমরা তিনটা ভুল থাকবে, একটা সঠিক থাকবে, কারণ আমার চাইছে কারেক্ট স্পেলিং। স্ক্যানিং এটা ভুল, এখানে হবে ডাবল এন, এন এন এরকম, SCANNING, স্ক্যানিং। তারপর স্টপ, ইজিলি দেখা যায়, এখানে পি দুইটা, স্টপ, PPED এরকম, STOPPED স্টপ। যেমন হচ্ছে ডাইং, এটা একটু পরে আসতেছি। রেকমেন্ড এটাও তো ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। রেকমেন্ড কেন, এখানে এম দুইটা, RECOM, রেকমেন্ড, MEND, রেকমেন্ড, রেকমেন্ড, রিকমেন্ড এবার মনে রাখতে পারে, ডি, রিকমেন্ড এবার মনে রাখতে পারো দুইটা। এটা কি আবার ডাইং, এটা হচ্ছে এরকম, DYE, এটা হচ্ছে তোমার রং মেশানো, এটা মানে কি রং মেশানো, এটা বারবার বেস অন, আমি আবার সুন্দর লিখতেছি একটু এই পাশে, এটা হচ্ছে এরকম DYE রং মেশানো, এটা B1,
DYED এটা V2, DYED এটা V3, এটার ভার্ব আইএনজি হবে DYEING, এটা ভার্ব আইএনজি। তাই আমাদের এটা আছে না এখন ডাই, DYE ING ডাইং, হ্যাঁ এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বাকিগুলো হচ্ছে তোমার কি ছিল, মিস্টেক ছিল। এটা তো এটা মানে কি রং মেশানো। Question number 53, filling the blanks with appropriate preposition. The boy looked his sick pet bird. তার প্যাট বার্ড যেটা আছে গৃহপালিত যে পাখিটা আছে তাকে কি করতেছে, লুক দেখতেছে। তার মানে হচ্ছে তোমার দেখাশোনা করা, সেবা করা। সেবা করা বা দেখাশোনা করতে লুক আফটার হয়, লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে সেবা করা বা দেখাশোনা করা। সেখানে আনসার করতে হবে আফটার। দ্য বয় লুকড আফটার হিজ সিক প্যাট বার্ড, তার গৃহপালিত পাখিকে সে দেখাশোনা করতেছে, লুক আফটার দেখাশোনা করা বা সেবা করা, সেবা যত্ন করা। 54 নম্বর কোশ্চেন 54, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি বাছাই করো। উই হ্যাভ ম্যানি ওয়ার্কস টু ডু ইন সামার। আমরা জানি ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন নেভার এভার বি প্লুরাল। আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল করা যায় না। দেখো তো ওয়ার্কটা আনকাউন্টেবল নাউন না, এটা প্লুরাল করছে, এটা ভুল। এটা প্লুরাল করছে, এটাও ভুল। এটা প্লুরাল করছে, এটাও ভুল। এটা আনসার হবে উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। তাহলে এখানে সঠিক কোনটা, ওয়ার্ক হচ্ছে সঠিক, কারণ ওয়ার্কস 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 ভুল। কেন ভুল, আনকাউন্টেবল নাউন প্লুরাল করা যায় না। ওয়াটারকে তুমি ওয়াটার্স করতে পারো, ওয়াটার্স করা যায়, কেন করা যায় না, এটা আনকাউন্টেবল নাউন তাই। ওকে, কোয়েশ্চন 54, আই উইশ দ্যাট, আমি যদি ড্যাশ এনাফ টাইম টু ওয়ার্ক। এখানে দেখো আই উইশ দ্যাট, আই উইশ, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট অথবা উড রাদার দ্যাট, উড দ্যাট এইগুলার পরে সাবজেক্ট প্লাস ভার্বের বি2 হয়, সাবজেক্ট প্লাস ভার্বের বি2। যদি বিবার পাশে কেবলমাত্র ওয়ার হবে। নিয়মটা মনে রাখ ভালো করে। আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট অথবা উড রাদার দ্যাট হইতে পারে। এখানে এরপরে যদি কখনো ভার্ব আসে সব সময় ভার্ব বি2, কেবলমাত্র বিবার মানতে হলে বিবার ওয়া যাবে না, ওয়ার মধ্যে অলওয়েজ ওয়ার আসবে, আর কেউ আসবে না। দেখো তো এখানে কি বিভার্বে আনা হচ্ছে নাকি এমনি ভার্ব, এমনি ভার্ব পাওয়া হচ্ছে। উইশ দ্যাট আই, এখানে কি লাগবে, বি2 লাগবে না। হ্যাভ হচ্ছে বি1 বাদ যাবে, হ্যাভ হচ্ছে বি1 বাদ যাবে, হ্যাভ হচ্ছে বি1 বাদ যাবে, হ্যাড হচ্ছে বি2, আমাদের এটা অ্যান্সার হবে, কারণ লাগতেছে বি2 আর অ্যামিজার ওয়াজার থেকে শুধুমাত্র ওয়ারই আসবে, হ্যাড। Then 56, find the appropriate meanings of the phrase in bold. Phrase কি মেড ইন স্পিচ, খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে এটা লিখতে। মেড ইন স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তব্য, প্রথম বক্তব্য, মেড ইন স্পিচ, ফার্স্ট স্পিচ। দেখো কোথায় আসছে, হ্যাঁ ফাইনাল স্পিচ হচ্ছে না, আর্লি স্পিচ নয়, লাস্ট স্পিচ, ফার্স্ট স্পিচ, প্রথম বক্তব্যকে বলা হয় কি মেড ইন স্পিচ। Question number 57, you should refrain yourself dash smoking. এখানে খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু refrain এরপর একটা প্রিপারেশন কি হয়, from হয়। তোমরা আমাকে বলবা মাঝখানে এখানে yourself আছে, হ্যাঁ হইতে পারে। যেমন আমি যদি তোমাকে put put on, put on একটা প্রিপারেশন, এটা মানে কি পরিধান করা। এখানে দেখো আমি যদি বলি শার্টটি পরিধান করো, put the shirt, put the shirt on, তাহলে মাঝখানে একটা কি চলে আসছে, আবার অবজেক্ট চলে আসছে। তাহলে তুমি কিন্তু শিখে আসছো কি put on, refrain from, abstain from, তাহলে মাঝখানে এখানে কি চলে আসতে পারে, প্রিপোজিশন সরি অবজেক্ট বা অ্যাডভার্ব চলে আসতে পারে। যেমন তুমি বলো গিভ আপ, গিভ আপ স্মোকিং, তুমি বলতে পারো গিভ আপ, গিভ আপ, গিভ ইট আপ, গিভ ইট আপ, তাহলে এখানে এটা একটা চলে আসছে না, এটা অবজেক্ট। তাহলে এখানে তুমি যে প্রিপোজিশনগুলো শিখতেছো অ্যাপ্রোপ্রিয়েট, মাঝখানে অবজেক্ট বা অ্যাডভার্ব আসতে পারে। এখানে একটা অবজেক্ট চলে আসছে, refrain yourself from, তুমি যে এখানে yourself দেখে কনফিউজ হয়ে যাবে না, refrain এর জন্য ফ্রমই বসবে। তো refrain এর সাথে কি হয়, refrain মানে ত্যাগ করা, refrain from মানে ত্যাগ করা, refrain from smoking. Question 58, being down to earth means, down to earth মানে কি বোঝায়, down to earth মানে হচ্ছে রিয়েলিস্টিক, বাস্তববাদী, রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক বাস্তববাদী। তাহলে কোনটা হবে, ক্লোজ টু নেচার না, প্রকৃতির কাছাকাছি, হোপফুল আশাবাদী না, আমার বলছে বাস্তববাদী, সফট হার্টেড খুবই কোমল মনের না, মানে রিয়েলিস্টিক বাস্তববাদী, আমি যেটা লিখে দিলাম। তাহলে ডাউন টু আর্থ মানে কি বাস্তববাদী, রিয়েলিস্টিক। কোশ্চেন 59, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোইং। চারটা সেন্টেন্স আছে, এখানে কোনটা কারেক্ট। রহিম লেফট
ফর হুম আফটার স্টোর হ্যাড স্টক। আমি এখানে একটা ক্লু পাচ্ছি, সেটা কি জানো? আফটার, 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 আফটার। পরীক্ষা হলে বসে তোমাকে ক্লুগুলো বের করে ফেলতে হবে। আমরা জানি বিফোর এবং আফটার একটা রুল আছে, বিফোর এবং আফটারে কি আছে, একটা রুল আছে। বিফোর এবং কি আফটার, বিফোর এবং আফটার রুল কি? আমরা জানি বিফোরে বানাতো পূর্বে, তাই বিফোরের পূর্ব হবে হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি। আফটার বানাতো পরে, আফটার হবে হ্যাড প্লাস বি থ্রি। আর বাকিটা ভি টু, ভি টু, মানে বিফোরের পূর্বে হ্যাড প্লাস বি থ্রি, আফটারের পরে হ্যাড প্লাস বি থ্রি, বাকিটা ভি টু হবে। দেখো তো আফটার আছে না, আফটারের ক্ষেত্রে কি হবে? আফটারের পরে হ্যাড প্লাস বি থ্রি, আফটার পরে হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড বি থ্রি। এখানে আছে দ্য স্টর্ম হ্যাড বি থ্রি আছে, খুব ভালো কথা। তারপর হচ্ছে স্টর্ম, এটা বাদ যাবে কেন? আফটারের পরে হ্যাড প্লাস বি থ্রি লাগবে না, সেটা আসতেছে না, বাদ যাচ্ছে। দ্য স্টর্ম হ্যাড স্টপড, এখানে দেওয়া আছে, আমি একটা ইতিমধ্যে বাদ দিছি। এখন বাকিটাকে তো কি হতে হয়? ভি টু হতে হয়। তার মানে এখন লেফট আছে, এটা ভি টু, লিভ এর ভি টু আপাতত রাখতে পারি, লিভস হতে পারে না, এটা ভি ওয়ান। তারপর হচ্ছে লেফট, হ্যাড লেফট তো হওয়ার কথা না, আমার দরকার কেবল ভি টু, এটাও হচ্ছে না। দেখো আলটিমেট অ্যান্সার কোনটা? এ নাম্বারটা। রহিম লেফট ফর হোম আফটার দ্য স্টর্ম হ্যাড স্টপ। আই রিপিট, আফটারের ক্ষেত্রে আফটারের পরে হ্যাড প্লাস বি থ্রি, বাকিটা ভি টু, এটা হচ্ছে ভি টু। বাকিগুলো মিলতেছে না, সো বাকিগুলো অ্যান্সার হচ্ছে না, আমার অ্যান্সার হবে এ নাম্বারটা। ওকে। Question 60. Find the correct sentence from the following. He agreed at my proposal, agreed for my proposal, agree to my proposal, agree with. তাহলে মনে রাখবা এগ্রির সাথে দুইটা প্রিপারেশন হয়, এগ্রি, এগ্রি। একটা হচ্ছে এগ্রি টু, আর হচ্ছে এগ্রি উইথ। তাই মনে রাখবা এখানে সরি, এখানে প্রিপারেশন হচ্ছে এরকম, এগ্রি টু হবে এগ্রি টু সামথিং, মানে ব্যক্তি, সরি বস্তু, বস্তু, এটা হচ্ছে বস্তু। আর এগ্রি উইথ হবে ব্যক্তি। আমি আবার বলতেছি, এগ্রি এর পরে যদি, এগ্রি এর পরে যদি ধরো তোমার এখানে গ্যাপ দিছে, এখানে কি দিছে? গ্যাপ দিছে, পরে বস্তু থাকলে হবে টু, আর পরে ব্যক্তি থাকলে হবে উইথ। এখন দেখো তো আমাদের এখানে বলা হচ্ছে এগ্রি আছে না, এগ্রি, এগ্রি, সরি এগ্রি। এখন পরে কি আছে? মাই প্রপোজাল, মাই প্রপোজাল, মাই প্রপোজাল, মাই প্রপোজাল, আমার প্রস্তাব, আমার প্রস্তাব। এটা কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। তাহলে বস্তুর ক্ষেত্রে কি হয়? টু হয়। এখানে অ্যাড তো হতেই পারে না, ফর তো হতেই পারে না, হয় টু নতুবা উইথ, মানে বস্তু থাকলে টু, ব্যক্তি থাকলে উইথ। সেখানে ব্যক্তিতে নেই, বস্তু, তাই মানে কোনটা হবে? হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল, হি অ্যাগ্রি উইথ মি, মি হচ্ছে ব্যক্তি। অ্যাগ্রি উইথ রহিম, আই উইল অ্যাগ্রি উইথ রহিম, আমি রহিমের সাথে অ্যাগ্রি হব। এখানে ব্যক্তি তাই উইথ বলছে, I will agree with your proposal. I'm sorry, I will agree to your proposal. তোমার প্রপোজাল বস্তু, তাই না টু বলছে। তাহলে এখানে বস্তু থাকলে টু, ব্যক্তি থাকলে উইথ হবে। তো আমাদের টু হবে agree to my proposal. Question 61. Choose the correct sentence. Neither of these two women are to be trusted. তারপর হচ্ছে neither of these two women is to be trusted. Neither of these two women are to be trusted. Neither of these two women is to be trusted. আচ্ছা, ট্রাস্টেড। তারপর প্রথমে দেখি আমরা neither of, neither of, neither of, neither of, neither of, এরপরে কি আসে? neither of, either of, some of, any of, এগুলো পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার করতে হয়। দেখি আমরা এখানে these two women, these two women, these two women, these two women, হ্যাঁ নাউন তো প্লুরাল পাইছি, এখন ভার্ব লাগবে কি? সিঙ্গুলার। তাহলে এখানে আছে ভার্ব প্লুরাল, এটা বাদ যাবে। এখানে আছে ভার্ব প্লুরাল, এটাও বাদ যাবে। এখানে আছে ইজ, এখানে আছে ইজ, এখানে টু বি, এখানে টু বি, এখানে ট্রাস্টেড, এখানে ট্রাস্টেড, কোনো তো ভুল দেখতে পাচ্ছি না। তার মানে এখানে একটু টাইপিং মিস্টেক আসছে নিশ্চয়ই কোথাও, সব তো সেম। সো এখানে কোনো একটা ভুল থাকবে নিশ্চয়ই, দিস টু উইমেন, দিস টু উইমেন। হ্যাঁ, এখানে আমি বলি এখানে একটা ভুল হয়েছে কি জানো? এখানে এটাতে আসবে, এখানে এটাতে কি আসবে জানো? এটা এম এ এন হবে, এম এ এন, যেটা একটা সিঙ্গুলার। এখানে দিস টু এম হবে, এটাও ভুল। কেন? এটা সিঙ্গুলার বলা করা যাবে না, প্লুরাল করতে হবে। সো আমাদের आंसर কোনটা হবে? neither of these two women is to be trusted, এটা হবে, এটা এ হবে। এটা ভুল, হ্যাঁ এটা টাইপিং মিস্টেক আসছে। ওকে, দেন কোশ্চেন 62, চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, সঠিক সেন্টেন্সটি বাছাই করো। হি ইজ অ্যান অ্যাডাপ্ট ইন মিউজিক। তাহলে এখানটা আমরা দেখতে পাচ্ছি হি ইজ অ্যান্ড হি ইজ অ্যান্ড হি ইজ অ্যান্ড হি ইজ অ্যান্ড, এখানে আমরা দেখি অ্যাডাপ্ট ইন, অ্যাডাপ্ট অফ, অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্ট ফর, মিউজিক, 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 সেম না? পার্থক্য কোথায়? অ্যাডাপ্ট ইন অফ
তারপর টু ফর, তাহলে অ্যাডাপ্টের পরে এক প্রিপারেশন ইন হয় দক্ষ বোঝাতে, কি বোঝাতে? দক্ষ। তাহলে দক্ষ বোঝাতে কি হবে? অ্যাডাপ্ট ইন ব্যবহৃত হবে। আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা, অ্যাডাপ্ট ইন মিউজিক, অ্যাডাপ্ট ইন ম্যাথমেটিক্স, অ্যাডাপ্ট ইন সিঙ্গিং, এভাবে হবে। ওকে, দেন পরে কোশ্চেন যাচ্ছি, কোশ্চেন নাম্বার 63, দ্য সিনোনিম অফ ভ্যানেভুলেন্ট। ভ্যানেভুলেন্ট মানে হচ্ছে অনেকবার আসছে জিওতে, মানে হচ্ছে তোমার এটা দয়ালু। বেনেভোলেন্ট মানে কি হবে? দয়ালু হবে। তাহলে স্পাইটফুল, স্পাইটফুল মানে দয়ালু না, এটা হচ্ছে না আমাদের অ্যান্সার। ইমপ্যাথেটিক, ইয়েস, আমাদের ইমপ্যাথেটিক মানে কি? দয়ালু। আমাদের অ্যান্সার হবে কি? ইমপ্যাথেটিক। গ্রেটফুল মানে কৃতজ্ঞ। হেইনিয়াস, হেইনিয়াস বলতে কোনো ওয়ার্ড নাই, হেইনাস আছে। হেইনাস মানে হচ্ছে তোমার কি? জঘন্য। হেইনাস, HEINOUS হচ্ছে হেইনিয়াস বলতে কোনো ওয়ার্ড নেই ইংরেজিতে। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? এটা তো কৃতজ্ঞ না। ইমপ্যাথেটিক মানে হচ্ছে কি? দয়ালু। ইমপ্যাথেটিক মানে দয়ালু, বেনেভোলেন্ট মানে দয়ালু, ইমপ্যাথিক মানে দয়ালু, একটা ওটার সিনোনিম। দেন কোশ্চেন 64, দ্য সিনোনিম অফ পিটফল ইজ। পিটফল মানে হচ্ছে তোমার বাধা। পিটফল মানে কি? বাধা বিপত্তি, বাধা বিপত্তি। পিটফল মানে কি? বাধা বিপত্তি, এটা বাধা হবে, বাধা বিপত্তি, সমস্যা, ডিফিকাল্টিস, এরকম আর কি। তাহলে এখানে অপরচুনিটি হবে। এটা কি সিনোনিম চাইছে? সমার্থক শব্দ। আর্টিস্টিক মানে এটা হচ্ছে না, প্রফি প্রফলিগেসি হচ্ছে না। অ্যান্সার হবে এখানে শর্ট কামিং মানে কি? বাধা বিপত্তি। শর্ট কামিং মানেও বাধা বিপত্তি, ত্রুটি বিচ্যুতি। আর পিটফল মানেও ত্রুটি বিচ্যুতি। বাধা বিপত্তি, ত্রুটি বিচ্যুতি একই অর্থে ব্যবহৃত হয় সাধারণত। আমাদের শর্ট কামিং হবে। কোশ্চেন নাম্বার 64, sorry, question 65 দেখো, choose a pair that expresses a relationship similar to the one expressed by the capitalized pair. দেখো সিঙ্গার, কোরাস। সিঙ্গার মানে গায়ক, গান গায়। কোরাস মানে হচ্ছে তোমার গায়ক দল। তাহলে সিঙ্গার, আমরা সম্পর্ক ক্রিয়েট করতেছি, সিঙ্গারের দলকে বলা হয় কি? কোরাস। কয়েকজন সিঙ্গার যখন একসাথে গান গায় সেটাকে কি বলে? কোরাস বলা হয়। মানে সিঙ্গারের দলকে কোরাস বলে। আর আর্কিটেক্টের দলকে কি ব্লুপ্রিন্ট বলে? না, আর্কিটেক্ট ব্লুপ্রিন্ট করে, ব্লুপ্রিন্ট নিয়ে কাজ করে বলতে পারো। অথরের দলকে পাবলিশার বলে? না, অথর মানে হচ্ছে লিখক, এদেরকে পাবলিশার বলে না। তারপর হচ্ছে অ্যাক্টরের দলকে কাস্ট বলে, একটু পর আসতেছি। টিচারের দলকে স্টুডেন্ট বলে? না। সো অ্যাক্টরের দলকে কাস্ট বলে, মানে যারা একসাথে অভিনয় করে, মানে যারা একটা কোনো কিছুতে অভিনয় করে একসাথে, যারা সবাইকে একসাথে কি বলে? কাস্ট বলে। মানে কে কে অভিনয় করতেছে, কাস্ট, কাস্ট কারা কারা আছে এখানে, সেখানে হচ্ছে তোমার কি? অ্যাক্টরের দলকে কাস্ট বলে, যেমনটা সিঙ্গার দলকে কোরাস বলে। অ্যাক্টর, কাস্ট। কোয়েশ্চেন নাম্বার 66, টু রেপ্লিকেট মিন্স। টু রেপ্লিকেট মানে হচ্ছে তোমার কি করা? অবিকল, অবিকল করা, অবিকল, অবিকল করা মানে হচ্ছে কি করা? কপি করা আর কি, এক প্রকার বলতে ফটো কপি করা, হুবহু করা, যেমন আছে তেমন করে ফেলা, এটাকে বলে কপি করা। টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, টু ইনানশিয়েট না, হবে না। তারপর হচ্ছে টু মোটিভেট, হবে না। টু কপি, টু কপি, কপি করা। টু রেপ্লিকেট মানে হচ্ছে কপি করা, আর কপি মানে কপি করা। দেন কোশ্চেন 67, দ্য সিনোনিম এনজেন্ডার ইজ। খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি জানি? জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, আর এনজেন্ডার মানে কি জানো? বংশবৃদ্ধি করা, বংশ বিস্তার করা, বংশ বিস্তার করা। তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে ভার্ব একটা। তাহলে ম্যান মানুষ, ওভারটার্ন না, এটা যাচ্ছে না। ট্রিক হচ্ছে না, মানে অপকৌশল। প্রডিউস উৎপাদন করা, উৎপাদন করা মানে কি? বংশ বিস্তার করা। আর রিপ্রোডাকশন, হ্যাঁ, বংশ বিস্তার করা, এটা হচ্ছে এনজেন্ডার। প্রডিউস। কোশ্চেন 68, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইম্প্যাডিমেন্ট? সলিউশন, ব্যারিয়ার, অ্যান্সার, ক্রিটিসাইজ। ইম্প্যাডিমেন্ট মানে হচ্ছে তোমার বাধা। ইম্প্যাডিমেন্ট মানে কি? বাধা বা বিপত্তি। হ্যাঁ, তো এটা সলিউশন মানে তো উত্তর, অ্যান্সার মানে উত্তর, ক্রিটিসাইজ মানে কি করা? এটা ভার্ব, এটা হচ্ছে নাউন। তা নাউনের সিনোনিম ভার্ব হতে পারে না, আমার সিনোনিম লাগতেছে। তো আমার অ্যান্সার হবে ব্যারিয়ার মানেও বাধা। ব্যারিয়ার মানেও কি? অবস্ট্যাকলস মানেও বাধা। এগুলো মনে রাখতে হবে। দেন কোয়েশ্চন 69, পিভটাল কোয়েশ্চন, এটা গুরুত্বপূর্ণ। তোমার পিভটাল কোয়েশ্চন মানে হচ্ছে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার বলবো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, এটার অর্থই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিভটাল কোয়েশ্চেন মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টু রেলিভেন্ট কোয়েশ্চন, প্রাসঙ্গিক প্রশ্ন না। কোয়েশ্চন হুইচ ওয়াজ আস্কড বিফোর, যে প্রশ্ন আগে বলা হয়েছিল না। আ কোয়েশ্চন ফর ফিউচার, ভবিষ্যতের জন্য প্রশ্ন না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ইয়েস। পিভটাল কোয়েশ্চন মানে কি? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন।
Question 17. Find the best alternatives to find the fill in the blanks. Questions. Do you have dash to do this afternoon? If not, I would like to take you to a movie. Okay. তাহলে বলা হচ্ছে do you have dash many work. আচ্ছা আমি বলছিলাম কি work একটা আনকাউন্টেবল নাউন না, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয়, এটাও বাদ যাবে এটাও বাদ যাবে। আমার অপশন আছে দুইটা, একটা হচ্ছে many work নাকি much work। তাহলে আমরা জানি many বসে কাউন্টেবল এর পড়বে, much বসে আনকাউন্টেবল এর পড়বে। মেনি বসে কাউন্টেবল এর পড়বে, মাছ বসে আনকাউন্টেবল এর পড়বে। তাহলে মেন তো ওয়ার্ক আনকাউন্টেবল বসতে পারে না, ওয়ার্ক আনকাউন্টেবল বসতে পারে না মেনি, আর ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল তাই মাছ বসবে এখানে, অর্থাৎ মাছ ওয়াটার হয়, মেনি ওয়াটার্স হয় না। কেন? ওয়াটার আনকাউন্টেবল নাউন তাই, কারণ হবে মাছ ওয়ার্ক। Question number 71. Identify the best alternatives to fill in the blank. I regret dash Morgina about the wedding. I regret Morgina about the wedding মানে পরিতাপ করা। এখন দেখো এখানে কি হবে, এখানে একটা বার আসছে, আমরা জানি রিগ্রেট হচ্ছে এমন একটা বার, ওই যে তোমার বলছিলাম ক্লিপস্টোফেলের 84 নাম্বার পেজের দ্বিতীয় নাম্বার বক্সে কিছু ওয়ার্ড আছে, তার মধ্যে কি আছে, রিগ্রেটও আছে, যার পর একটা ভার্ব আসছে আইএনজি করে দিতে হয়। রিগ্রেটের পর ভার্ব আসতেছে, চোখ বন্ধ করে আইএনজি করে দিব, হবে না, এটাও হবে না, এটা হচ্ছে টেলিং, টু টেলিংও হবে না। কেন? রিগ্রেটের পর ভার্ব আসলে আইএনজি করে দিতে হয়। রিগ্রেট টেলিং Margina about the wedding. Question 72. In a time of fiscal crisis, অর্থনৈতিক মন্দার সময়, such lavish expenditure must be dash, অর্থাৎ যখন দেশে অর্থনৈতিক মন্দা চলবে তখন এরকম lavish expenditure মানে হচ্ছে তোমার অতিরিক্ত ব্যয়বহুল যে তোমার খাতগুলো আছে এগুলো কি করতে হবে, মানে যখন দেশে মন্দা চলবে, অর্থনীতিতে মন্দা চলবে, অতিরিক্ত অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক ব্যয়গুলোকে কি করতে হবে, বাড়াইতে হবে, কমাইতে হবে, ফেলে দিতে হবে, যাচাই বাছাই করতে হবে। দেখি তো আমরা যখন অর্থনৈতিক মন্দা চলবে অপ্রয়োজনীয় খরচগুলোকে কি করতে হবে, কুইক্যান্ট বৃদ্ধি করতে, মানে দ্রুতগতি করতে হবে, না হচ্ছে না, অপ্রয়োজনীয় ব্যয়গুলো করেক্টেড সঠিক করতে হবে না, দেন হচ্ছে জাস্টিফাইড, মানে যখন দেশে অর্থনৈতিক মন্দা চলবে তখন কি তুমি অপ্রাসঙ্গিক ব্যয়গুলোকে যাচাই বাছাই করবা, নেভার এভার, এটা কি করতে হবে, কার্টেলড কমাই ফেলতে হবে, রিডিউসড করতে হবে, এটা ফেলে দিতে হবে, মানে অপ্রয়োজনীয় ব্যয়গুলো টোটালি কার্টেল করতে হবে, কমাই ফেলতে হবে, বাদ দিতে হবে, তো কার্টেল হবে অ্যান্সার, কার্টেলড। Question number 73. To answer accurately is more important than. To answer accurately is more important than. আমরা জানি than এর আগে যা পরেও তা হয়, মানে হচ্ছে তোমার দুই পাশে দুটো ক্লজ হয়, এগুলা প্যারালিজম আর কি। To answer accurately is more important than কি হবে, a quick finish, to finish quickly, finishing quickly, you finish quickly, এটা হবে না, এখানে আছে to answer accurately। ওকে, এখানে কি হবে তাহলে, to finish quickly, parallelism, to plus verb plus adverb, to plus verb plus adverb, আমরা आंसर হবে কোনটা, বি নাম্বার। to finish quickly is equal to answer accurately, to answer accurately is equal to finish quickly, মানে এইভাবে মিলাইতে হবে parallelism। crest wave, এটা একটা অ্যানালজি জাস্ট দেওয়া আছে, তোমাকে মিলাইতে হবে। crest মানে হচ্ছে তোমার ওয়েভ, মানে আগে বলি ওয়েভ মানে হচ্ছে ঢেউ, মানে কি ঢেউ, আর আচ্ছা তোমার ঢেউয়ের চূড়া, সরি ঢেউয়ের চূড়া, ওই যে তোমার ঢেউ খেলে না, ঢেউর মধ্যে একটা চূড়া অংশ থাকে না, একদম উপরের অংশ, এটা বলে কি ক্রেস্ট। তাহলে ওয়েভ এর ঢেউয়ের সর্বোচ্চ চূড়াকে, সর্বোচ্চ অংশকে ক্রেস্ট বলে, ওয়েভের সর্বোচ্চ অংশকে ক্রেস্ট বলে। এটা কোথায় ভাই দেখি তো, আমি একটা পড়ে আসছি, সেটাতে ওয়াটার পানির সর্বোচ্চটাকে বেসিন বলে, মানে হচ্ছে তোমার জলরাশি, হচ্ছে না। তারপর হচ্ছে তোমার রেঞ্জের সর্বোচ্চ চূড়াকে মাউন্টেন বলে, মানে মাউন্টেন তো তোমার পর্বত শৃঙ্গ, রেঞ্জ পর্বত শৃঙ্গ হবে না। তারপর হচ্ছে তোমার ডিউন এর সর্বোচ্চ চূড়াকে স্যান্ড বলে, না এটা বলা যায় স্যান্ডের সর্বোচ্চ চূড়াকে ডিউন বলে, এটা বলা যায়, এটা হচ্ছে সো ট্রি এর সর্বোচ্চ চূড়াকে ক্রাউন বলে, ইয়েস। গাছের মগডালকে কি বলা হয়, ইংরেজিতে ক্রাউন বলা হয়। তাহলে তোমার ঢেউয়ের সর্বোচ্চ যেটা উপরে উঠে সেটাকে বলা হয় ক্রেস্ট, আর গাছের সর্বোচ্চ উপরের লম্বা যে অংশটা আছে বা মগঢাল যেটাকে বলে আমরা, ওটাকে বলে ক্রাউন বলে। আমার অ্যান্সার হবে এটা, কারণ রিলেশনশিপ এটার সাথে মিলতেছে। Question number 75. When your body does not get dash, it cannot make the glucose it needs. আমরা অপশন দিকে তাকালে কিন্তু খুব ইজিলি অ্যান্সার করা যায়। ফুড as enough, ফুড ইনাফলি, ফুড দ্য ইনাফ, ইনাফ ফুড, এটা খুব ইজিলি একটা স্ট্রাকচার দিয়ে আমরা মনে রাখবো, এ
এ ইন, এ ই এন, এটা কি জিনিস হবে? এটা হচ্ছে, দেখো একটু এবার দেখো, এ হচ্ছে অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, ই হচ্ছে ইনাফ, এন হচ্ছে নাউন। এখান থেকে আমরা দুইটা স্ট্রাকচার বের করব, তিনটে স্ট্রাকচার বের করা যায়। আমি এদিকে লিখতেছি, প্রথম হচ্ছে অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, এটা একটা স্ট্রাকচার। দুইটা স্ট্রাকচার, অ্যাডভার্ব প্লাস ইনাফ। তিন নম্বর স্ট্রাকচার ইনাফ প্লাস নাউন। যেটা বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার এটা, এই দুইটা, অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ আর ইনাফ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ আগে তারপর ইনাফ, আগে ইনাফ তারপর নাউন, মনে থাকবে। আমরা মনে রাখবো কিভাবে, অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ অথবা অ্যাডভার্ব প্লাস ইনাফ, ইনাফ প্লাস নাউন, এ ই এন। দেন দেখো তাহলে এখানে ইনাফ আছে না, ইনাফ দেখো কোথায়, দেখো তো এটা হচ্ছে নাউন, তো এটা হচ্ছে তোমার ইনাফ। তাহলে এটা কি হয়, নাউন প্লাস ইনাফ হয় নাকি ইনাফ প্লাস নাউন হয়? ইনাফ বলতে যেতে পারে। দেখো এটা হয়তো এনাফ বলতে কোনো ওয়ার্ড নেই, এটা সরাসরি বল। তারপর দা ফুড, ইনাফ দা ফুড, না হচ্ছে না, ইনাফ ফুড, ই, এটা হচ্ছে কি এন, নাউন, তাহলে ই এন, নাউন, ই এন। সো আমাদের আনসার কোনটা হবে, ইনাফ ফুড। কোশ্চেন নাম্বার 76, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটি বাছাই করতে বলা হচ্ছে। শি টুক পিকচার্স এন্ড আই ডিড সো, শি টুক পিকচার্স এন্ড আই সো ডিড, শি টুক পিকচার্স এন্ড আই ডিড সো অলসো, শি টুক পিকচার্স এন্ড সো ডিড। আচ্ছা, এখানে অনেকগুলো কথা বলা হয়েছে, আমরা দেখবো প্রথমে এখানে শি টুক পিকচার্স, শি টুক পিকচার্স, শি টুক পিকচার্স, শি টুক পিকচার্স, ওগুলো মিলে আছে না? হ্যাঁ। এখন এটা হচ্ছে তো একটা এগ্রিমেন্টের কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট। এফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্টের মধ্যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। কেন জানো? এই স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, তাই কেন, কারণ নেগেটিভ কোনো ওয়ার্ড নাই। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুইভাবে করা যায়, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কয়ভাবে করা যায়? দুইভাবে করা যায়। এটা হচ্ছে তোমার, আমি একটু এই পাশে লিখি, আরো এই পাশে লিখি, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুইভাবে করা যায়। একটা হচ্ছে তোমার সেট, এস এ টি সেট, আর হচ্ছে তোমার সোয়াস, এস ও এস, সোয়াস। সেট মানে কি জানো? সেট মানে হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি প্লাস হচ্ছে টু, এখানে টু এর জায়গায় অলসো হইতে পারে। তারপর হচ্ছে সেট মানে, সোয়াস মানে হচ্ছে সো প্লাস অক্সিলিয়ারি প্লাস এস মানে হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে দুইভাবে করা যেতে পারে। তো আমরা দেখি এখানে কিভাবে, কি দিয়ে করা হচ্ছে, প্রথমে সাবজেক্ট নাকি সো দিয়ে করা হচ্ছে? প্রথমে কি দিয়ে করা হচ্ছে, সাবজেক্ট দিয়ে করা হচ্ছে না, সো আসতেছে দেখতেছি এখানে। তাহলে প্রথম যদি সাবজেক্ট আসে, ওকে আমরা যে কোনটা দিয়ে করতে পারি, সাবজেক্ট অক্সিলারি টু অথবা সো অগে সাবজেক্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। কেমনে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এর জন্য এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হচ্ছে। তো ভালো কথা। এখন দেখি আমরা পরে, কমা এবং এন্ড, কমা এবং এন্ড, কমা এবং এন্ড, কমা এবং এন্ড, এরপরে মিলাইতে হবে। সাবজেক্ট অক্সিলারি টু, সাবজেক্ট অক্সিলারি টু, এখানে সু চলে আসছে, টু আসতে হয়, এটা ভুল। তারপর হচ্ছে তোমার সাবজেক্ট সু, এরকম তো কোনো স্ট্রাকচার নাই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে, এটাও ভুল। তারপর হচ্ছে সাবজেক্ট অক্সিলারি অলসো, সাবজেক্ট অক্সিলারি টু এর জায়গায় অলসো হতে পারে, কিন্তু আমি বলছিলাম কি টু এর জায়গায় অলসো হইতে পারে, আপাতত রাখতে পারি এটা। তারপর হচ্ছে সাবজেক্ট, সরি সাবজেক্ট কই, এখানে সাবজেক্টই তো নাই, এটা ভুল। আমার অ্যান্সার হবে সি নাম্বারটা, সাবজেক্ট অক্সিলারি টু, এই টু এর জায়গায় কি হইতে পারে, অলসো হতে পারে। সো আমার অ্যান্সার হবে সি নাম্বারটা। এখানে একটু মিস্টেক আসছে, একটু টাইমিং মিস্টেক আসছে, এখানে অ্যান্সার হবে এটা আই ডিড অলসো। ওকে, এটা একটু টাইমিং মিস্টেক, তোমার মিস্টেক আসছে। কোশ্চেন নাম্বার 77, আ ম্যান অফ স্ট্র, মানে একজন দুর্বল ব্যক্তি, একজন কি ব্যক্তি, যে কোনো কাজের না আর কি, দুর্বল ব্যক্তি, যে কোনো কাজের না, যে কোনো কাজের না, মানে অকর্মণ্য আর কি, কাজের না, অকর্মণ্য। এখানে কি হবে, ম্যান অফ স্ট্র, গুড ফর নাথিং, হেলথি, থিন, অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ হতে যাচ্ছে না, থিন মানে হচ্ছে চিকন ব্যক্তি, না হচ্ছে না, হেলথি মানে স্বাস্থ্যবান ব্যক্তি, কোনটা হবে, গুড ফর নাথিং। এটার উত্তর হচ্ছে এটা, আবার এটার উত্তর এটা, মানে হচ্ছে এটাও দুর্বল ব্যক্তি বোঝায়, গুড ফর নাথিং মানেও অকাজের মানুষ বোঝায়। এটাও একটা ফ্রেজ, কিন্তু একটা ফ্রেজের উত্তর আরেকটা ফ্রেজ হচ্ছে, যেটা জানা রাখতে হবে, তাহলে ভালো করে পড়তে হবে ফ্রেজগুলা। গুড ফর নাথিং মানেও অকাজের, আর ম্যানিফেস্টো মানেও কি, অকাজের। কোশ্চেন 78, বোর্স, বোর্স মানে কি? এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই বোর্স মানে হচ্ছে আমার বিদেশি স্টক এক্সচেঞ্জ যেগুলো আছে, বিদেশি শেয়ার বাজার, এটা অ্যাকচুয়ালি শেয়ার বাজার, তবে বিদেশি শেয়ার বাজারকে অ্যাকচুয়ালি বোর্স বলা হয়, শেয়ার বাজার, শেয়ার বাজার। এখানে কোনটা হবে দেখো তো, ফিশ মার্কেট, মাছের বাজার, নিউ মার্কেট, নতুন বাজার, স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ সেন্ট্রাল ব্যাংক না, এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ, এটা কি শেয়ার বাজার। তবে বিদেশি শেয়ার বাজার কি বলা হয় সাধারণত, বোর্স বলা হয়। তো এটা হবে কি, স্টক এক্সচেঞ্জ, বোর্স।
Question number 79. Choose the pair that best expresses a relationship similar to the one expressed by the capitalized word. A pair. দেখো এটা একটা অ্যানালজি, ডিগ্রি, টেম্পারেচার। তাহলে দেখো টেম্পারেচার মাপা হয়, টেম্পারেচারের একক হচ্ছে ডিগ্রি। আর বলতেছে টেম্পারেচারের একক কি? ডিগ্রি। তাহলে এই সম্পর্ক কোথায় পাই দেখি তোমরা? এনার্জির একক কি তোমার ম্যাস? না, হচ্ছে না। তারপর হচ্ছে তোমার ভলিউমের একক কি ফ্যাথম? না, হচ্ছে না। তারপর হচ্ছে এরপর আসতেছি লেন্থের একক মানে দৈর্ঘ্যের একক কি টাইম? না। ওয়েটের একক হচ্ছে আউন্স। ইয়েস, এটা হচ্ছে আমার অ্যান্সার। মানে ওজনকে আউন্সে মাপা হয়, এটা একক, ওয়েটের একক। তাহলে দেখো টেম্পারেচারের একক হচ্ছে ডিগ্রি আর ওয়েটের একক আউন্স। এদিক থেকে এদিকে, এটা ওই থেকে এদিকে, এদিকে আবার এরকম হলে ওয়েট আউন্স হলে কিন্তু অ্যান্সার হইতো না, কারণ এদিকে যেতে পারবে না, এদিক থেকে এদিকে হইতে পারবে। ওয়েট আউন্স। Question number 80. Choose the correct sentence. Flying outside the window. দেখো flying outside the window, flying out of the window, flying out the window, flying out the window. হ্যাঁ, সবগুলো অলমোস্ট সেম। মানে জানলা দিয়ে উড়ে যাওয়ার সময়, ফ্লাইং আউট দ্য উইন্ডো মানে হচ্ছে কি জানলা দিয়ে উড়তে গিয়ে, জানলা দিয়ে উড়ে যাওয়ার সময় হি গ্রেভ দ্য পেপারস, এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এটা কি ড্যাংলিং মডিফায়ার? হি গ্রেভ দ্য পেপারস হচ্ছে জানলা দিয়ে উড়ে যাওয়ার সময় সেই পেপারটা কি করলো, ধরে ফেললো। একজন মানুষ জানলা দিয়ে উড়ে যাচ্ছিল, পেপার এসে তাকে ধরে ফেললো। এই সেন্টেন্সের মিনিং হচ্ছে এটা। একজন মানুষ জানলা দিয়ে উড়ে যাচ্ছিল, উড়ে পড়ে যাচ্ছিল, একজন মানুষ তাকে ধরে ফেললো, এরকম হতে পারে। একটা পেপার জানলা দিয়ে উড়ে যাচ্ছিল, মানুষ ধরে ফেলছে, এটা হতে পারে। দেখো ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, এদিকে ব্যক্তি না বস্তু বলো তো আমাকে? মানে জানলা দিয়ে উড়ে যাবে কে? ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। জানলা দিয়ে মানুষ উড়ে যেতে পারে না, সর্বোচ্চ লাভ দিয়ে বলা যেতে পারে, কিন্তু ফ্লাইং উড়ে যাবে, মানুষ উড়ে যাবে জানলা দিয়ে, সেটা হচ্ছে বস্তু। এটাও বস্তু, এটাও বস্তু, এটাও বস্তু। এদিকে বস্তু হলে পাশে সাবজেক্ট কি হবে? বস্তুবাচক সাবজেক্ট লাগবে। এখন দেখো তো হি ব্যক্তিবাচক হবে না, হি ব্যক্তিবাচক হবে না। দ্য পেপারস বস্তুবাচক, দ্য পেপারস বস্তুবাচক। তারপর হচ্ছে ওয়ার গ্রেভড বাই হিম, গ্রেভড বাই হিম। এখন দেখো দ্য পেপারস গ্রেভড বাই হিম, এখানে দ্য পেপারস নিজেই নিজেকে ধরে ফেললো বোঝাচ্ছে। পেপার নিজে নিজেকে গ্রেভ করতে পারে? পারে না, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। তাহলে বলতে হবে দ্য পেপারস ওয়ার গ্রেভড বাই হিম, এটা হবে আমার অ্যান্সার, এটা হবে না। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। জানলা দিয়ে উড়ে যাওয়ার সময় পেপারটিকে ধরা হয়েছিল, পেপারটি ধরবে কে? মানুষই তোর ধরবে, পেপার তার নিজে নিজেকে ধরতে পারে না। পেপারস গ্রেভড মানে হচ্ছে পেপারস নিজেই নিজেকে ধরেছিল, আর পেপারস ওয়ার গ্রেভড মানে হচ্ছে পেপারকে ধরা হয়েছিল বাই হিম, তার দ্বারা পেপারকে ধরা হয়েছিল। তো আমাদের এখানে প্যাসিভ করতে হবে, দ্যাটস আমাদের অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা। ওকে। Question number 81. What is the meaning of soft soup? Soft soup এর মিনিং কি? এটা একটা ফ্রেজ। সফট soup মানে to flatter for some end, to speak ill of others, to speak high of others, to recognize good words, good deeds. সফট মানে হচ্ছে তোমার তোষামোদ করা। সফট soup মানে কি? তোষামোদ করা, তোষামোদ করা। তাহলে কোনটা হবে? হ্যাঁ, ফ্ল্যাটার হবে আমাদের। ফ্ল্যাটার মানে তোষামোদ করা, এটা হবে আমার অ্যান্সার। টু স্পিক ইল অফ আদার্স, পরনিন্দা করা, না হচ্ছে না। টু স্পিক হাই অফ আদার্স, অন্যকে নিয়ে অনেক উঁচু উঁচু কথা বলা। সরাসরি যাচ্ছে না, যদি কাছাকাছি যাচ্ছিল হচ্ছে টু রেকগনাইজ গুড ডার্স, এটা মিলতেছে না। আমার অ্যান্সার হবে কি? ফ্ল্যাটার ফর সাম এন্ড, তোষামোদ করা। টু ফ্ল্যাটার ফর সাম এন্ড সফট সোপ, এটার মিনিং। Question 82. Select the letter pair that best express a relationship similar to that expressed in the original pair. Original pair কি দেখো? ডিগনিফাই, হিউমিলেট। ডিগনিফাই হচ্ছে তোমার কি করা? প্রশংসা করা, প্রশংসা করা। আর হিউমিলেট মানে নিন্দা করা, অবমাননা করা, অবমাননা করা, অবমাননা করা, অবমাননা করা। তাহলে দেখো তো, একটা হচ্ছে প্রশংসা করা আর হচ্ছে অবমাননা করা, একটা অপরটার বিপরীত না? একটা অপরটার কি বিপরীত, মানে এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত। এখন এই নিচে এমন একটা সম্পর্ক বের করতে হবে যেটা একটা অপরটার বিপরীত শব্দ হবে। রিফিউজ, রিটেন। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, রিটেন মানে খুচরা বিক্রয় করা। মিলতেছে না। ফিউজ, জয়েন। ফিউজ মানে একত্র করা, জয়েন মানে একত্র করা। এটা সমার্থক হয়ে যাচ্ছে, আমাদের কাছে বিপরীত শব্দ, এটা হচ্ছে না। প্রেইজ, ক্রিটিসাইজ, প্রশংসা করা, তোমার কি করা? সমালোচনা করা। আমার অ্যান্সার এটাই হবে। এবার সিম্পাথাইজ, ইমপ্রুভ, হচ্ছে আমার সহানুভূতি তৈরি করা, হচ্ছে ইমপ্রুভ উন্নত করা, হচ্ছে না। সো প্রেইজ এন্ড ক্রিটিসাইজ, এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত। ডিগনিফাই, হিউমিলিয়েট, প্রেইজ, ক্রিটিসাইজ, মানে হবে সি নাম্বারটা। নেক্সট
Question 83. I bumped dash one of my school friends at Shabak yesterday. Bumped এরপর preposition into হয়, bumped into এটার মানে কি আনএক্সপেক্টেড ভাবে দেখা হওয়া, মানে হচ্ছে তোমার অপ্রত্যাশিত ভাবে দেখা হওয়া, অপ্রত্যাশিত দেখা হওয়া। তাহলে bumped into মানে কি অপ্রত্যাশিত দেখা হওয়া। I bumped into one of my school friends at Shabak yesterday. Bumped into অপ্রত্যাশিত ভাবে কি হওয়া, দেখা হওয়া, bumped into। ও এটা হচ্ছে bumped into। Question number 84. Which is my synonym? Which is a synonym of the word incredible? Incredible এর synonym কোনটা? তাহলে মনে হচ্ছে impervious, probable, unspectacular, inconceivable। দেখো what is synonym of incredible মানে হচ্ছে অবিশ্বাস্য। এটা দেখো impervious হবে না, probable হবে না, probable হচ্ছে সম্ভাব্য, unspectacular হবে হচ্ছে inconceivable মানে হচ্ছে কি অবিশ্বাস্য, এটাও হচ্ছে না অবিশ্বাস্য। incredible মানে অবিশ্বাস্য, inconceivable মানে কি inconceivable মানেও অবিশ্বাস্য। Question 85. Find the misspelled word. তোমার ভুল বানানটি বের করো। Conceive, CONCEIV, concept ঠিক আছে, RECIV টাও ঠিক আছে, BLLEIF believe ঠিক আছে, PER পার CEI এখানে আই আগে আগে চলে আসছে, তবে EI এটা ভুল, মানে পারসিভ, CEIV হবে এখানে আই আগে চলে আসছে। দেন হচ্ছে question number 86. Fill in the blanks with appropriate prepositions. The committee has arrived. The committee has arrived এটা হচ্ছে আমরা জানি arrive এর সাথে কি হয়, আর ডিসিশন, arrived at হয় না, এখানে একটা মিস্টেক আসছে, committee has arrived at হবে, এখানে arrived on না, একটা মিস্টেক আসছে, এটা হবে arrived at আর ডিসিশন। আমরা আগেও করছি, এটা অনেকবার আসছে ডিউতে, arrived at মানে সিদ্ধান্তে পৌঁছানো বা কোথাও পৌঁছানো, arrived at। Question number 87. We were surprised at, প্রিপারেশন মুখস্থ ডেট, সারপ্রাইজড এট কি হওয়া, তোমার বিস্মিত হওয়া, সারপ্রাইজড এট বিস্মিত হওয়া। তারপর হচ্ছে ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড, অর্থাৎ তোমার ভুলভাবে বানান করা শব্দটি বের করতে হবে। অ্যাজমা, ASTHM অ্যাজমা এটা ঠিক আছে। একটু পরে আসতেছি, কলেরা, CHULER কলেরা ঠিক আছে। ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন হ্যাঁ এটাও ঠিক আছে। টাইফয়েড বানান ভুল, এটা সঠিক কোনটা, TYPHOID, এখানে ওয়াই হবে, এখানে আই দিয়ে ফেলছে তারা, এটা ভুল, এটা অ্যান্সার হবে, আমরা মিসস্পেলটা বের করতে বলছে। Question number 89. Choose the correct options. The government has extended a warm welcome dash the visiting delegation. প্রতিনিধি দল, ডেলিগেশন মানে কি প্রতিনিধি দল, এখানে ওয়েলকাম এর প্রিপারেশন অলওয়েজ টু হবে, ওয়েলকাম টু, ইউ আর ভেরি ওয়েলকাম টু আওয়ার ইউনিক ই স্কুল, মানে ওয়েলকাম টু। দেন হচ্ছে কোয়েশ্চন 90. টু মার্ক ডাউন প্রাইস, মার্ক ডাউন প্রাইস মানে হচ্ছে প্রাইস কমিয়ে ফেলা, ডাউন ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারো, নিচে নামিয়ে ফেলা, মার্ক ডাউন মানে কি প্রাইস কমিয়ে ফেলা। মেক দেম রিমার্কেবল, তাদেরকে উল্লেখযোগ্য করা। রিডিউস দেম হ্যাঁ কমিয়ে ফেলা। ডি এমফাসাইজ দেম, তাদেরকে মানে কি করা, ডিক্রিজ করা। ডি এমফাসাইজ মানে হচ্ছে জোর কমানো, জোর কমানো বলা যাবে না। মেক দেম আউটস্ট্যান্ডিং বলা যাবে, সব কোনটা হবে, রিডিউস দেম। মার্ক ডাউন প্রাইস মানে প্রাইস কমিয়ে ফেলা, reduce them. Question 91. Find the synonym of the following. Aroma. Aroma আমরা বলি না অ্যারোমেটিক, সুগন্ধিযুক্ত, aroma হচ্ছে সুবাস, সুগন্ধি, সুবাস, খুশবু, সুবাস, সুগন্ধি। তাহলে দেখুন কোনটা হবে, ফুড খাবার, ফ্রুটস, কালারলেস, ফ্র্যাগ্রেন্স, ফ্র্যাগ্রেন্স মানে কি সুবাস। ওকে, তাহলে অ্যারোমা যে কথা, ফ্র্যাগ্রেন্স একই কথা, একটা অপরটার সিনোনিম বা সমার্থক শব্দ। Then question number 92. Find the antonym of the following word. সেটা হচ্ছে কি ফ্ললেসনেস, ফ্ললেসনেস ত্রুটি বিচ্যুতিহীনতা, ত্রুটিহীনতা আর কি, ত্রুটিহীনতা, যেখানে কি নেই ত্রুটি বিচ্যুতি নেই, ত্রুটিহীনতা, ফ্ললেসনেস। তাহলে এখানে কোনটা হবে, এটার অ্যান্টোনিম বিপরীত শব্দ, তার ত্রুটিযুক্ত হবে। এক্সেলেন্স মানে হচ্ছে তোমার কি শ্রেষ্ঠত্ব, ইমপারফেক্টনেস অনুপযুক্ততা, অ্যাকিউরেটনেস যথোপযুক্ততা, এটা হচ্ছে না, আমার লাগতেছে অ্যান্টোনিম। আচ্ছা হ্যাঁ, ত্রুটিহীনতা, ত্রুটিহীনতা মানে যথোপযুক্ততা, কি কথা না, তাহলে এটা তো সমার্থক শব্দ হয়ে যাচ্ছে, হচ্ছে ফল্টলেসনেস, ফল্টলেস মানে হচ্ছে তোমার কি ত্রুটিহীনতা, ত্রুটিহীনতা সমার্থক হয়ে যাচ্ছে, আমার লাগতে হচ্ছে বিপরীত, ইমপারফেক্টনেস মানে হচ্ছে অনুপযুক্ততা, ইমপারফেক্টনেস। Question 93. The success of the government in social sector have been widely dashed by different quarters. Widely acclaimed, criticized, retorted, seen. বলছে the success of the government social sector has been widely acclaimed, criticized.
এখানে কোনটা বলতে হবে, অ্যাক্লেইম বলা হবে না ক্রিটিসাইজ বলতে হবে? ক্রিটিসাইজড, অ্যাক্লেইম মানে হচ্ছে তোমার কি করা, দাবি করা, উত্থাপন করা। এখন হবে ক্রিটিসাইজ মানে হচ্ছে কি করা, সমালোচনা করা। হ্যাজ বিন ওয়াইডলি ক্রিটিসাইজড ইন ডিফারেন্ট কোয়ার্টার্স, মানে বিভিন্ন কোয়ার্টারে কি করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, হ্যাজ করা হচ্ছে, ক্রিটিসাইজড। কোয়েশ্চন 94, মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর। খুবই সিম্পল, কিন্তু অনেকে ভুল করে চলে আসবে। আমরা জানি তোমার নভেম্বরটা মান্থ না, তো মান্থের পূর্বে মান্থ এবং সিজন, মান্থ সিজন ইয়ার, মান্থ সিজন ইয়ার সেঞ্চুরি ডেকেড, এগুলার পূর্বে প্রেপোজিশন ইন হয়। ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন 2025, ইন 21st ফেব্রুয়ারি, 21st সেঞ্চুরি, 21শ শতাব্দী, ইন 90s ডেকেড, মানে তোমার 90 দশকে। এরূপ ক্ষেত্রে ইন ব্যবহৃত হবে। নভেম্বর মান্থ না, এক্ষেত্রে কি হবে, ইন হবে। সো ইন নভেম্বর, মাই বার্থডে ইজ ইন নভেম্বর। Question 95, which is spelled correctly? সঠিকভাবে কোনটা স্পেল করা হয়েছে? অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, অনেক বেশি কনফিউজিং। আমি এভাবে বলতেছি, দেখো আমি যেভাবে বলছি, এক কম মু ডেশন, দেখো সিলেবাল ভাগ করছি, এক কম মু ডেশন, আর জীবনে বলা হবে না। তাহলে দেখো কোথায় কোথায় আছে, দেখো এক কম, এক মু, মুতে নেই, হচ্ছে না। এক কম মু নেই, হচ্ছে না। এক কম, কম পাচ্ছে না, হচ্ছে না। এক কম কম মু, আমরা হচ্ছে, হ্যাঁ ওয়েট, এক কম মু, এখানে আমরা পাইছিলাম, আমরা এটা ভুল করছি আমি, এটা তো হবে না, এটা দেখো, এটাতে পাচ্ছি আমরা এক কম, এক কম মোডেশন, এক কম মোডেশন, এক কম মোডেশন। এখানে একটু মিস্টেক, এটা এখানে কিন্তু একটাও সঠিক না, এখানে একটাও সঠিক না, একটা সঠিক, সঠিক কোনটা হবে, দেখো আমি আবার লিখতেছি, এসিসি এম এম ও, এক কম ডি এ টি আই ইউ এন, এটা কোনটার খাতার সাথে মিলতেছে না, একটা টাইপিং মিস্টেক আসছে। এ ডাবল সি ও ডাবল এম মিলতেছে না, ডাবল সি ও ডাবল এম মিলতেছে না, ডাবল সি মিলতেছে না, ডাবল সি ও ডাবল এম ও হতে হবে, এখানে ইউ চলে আসছে, এটা হবে ও। আর একটু কনভার্স করে দেখি কি হয়েছে, একটু টাইপিং মিস্টেক আসছে, মানে কোনটা হবে, অ্যাকোমোডেশন। এখানে একটাও কিন্তু বল সঠিক নয়, সবগুলাই বল, এভাবে আসতে পারে। ওকে, এখানে দেখো একটা সঠিক বলছে, এস ই সি ও এম এম ও, এখানে এটা দিছিল তো, কিন্তু আবার আমরা এখানে সঠিক করে নেই, এখানে ডাবল সি ডাবল এমটা আসলে, এখানে কিন্তু সঠিক দেওয়া আছে, ডাবল সি ও ডাবল এম ও ডি টি আই এন, অ্যাকোমোডেশন। কোয়েশ্চন নাম্বার 96, select the word or phrase that has a meaning most nearly opposite in meaning to the word in radical. Radical মানে হচ্ছে তোমার আমরা দেখি এটা কি বলছে, most nearly opposite meaning, খেয়াল করতে হবে কিন্তু বিপরীত শব্দ। রেডিক্যাল মানে হচ্ছে তোমার প্রগতিশীল, প্রগতিশীল বুঝো, প্রগতিশীল, প্রগতিশীল মানে হচ্ছে যারা একটু উদার টাইপের, উদার বলতে গেলে এক প্রকার কমিউনিস্ট বলা যায়, যারা দেয়ার ইজ নো গড এইভাবে, বা মুক্ত চিন্তা ভাবনার মানুষ, তাদের বলা হয় প্রগতিশীল। তাহলে এটার বিপরীত শব্দ কোনটা হবে, ফ্যাশনেবল না, ডায়াবলিক, মায়োপিক, কনজারভেটিভ। এটাও হচ্ছে আমরা হবে কনজারভেটিভ, মানে রক্ষণশীল, মানে একটু ধার্মিক, ধার্মিক যারা ধর্মকর্ম মেনে চলে, এতে বলে কনজারভেটিভ। বিপরীত শব্দ কি, রাডিক্যাল, যেটা প্রগতিশীলদের বিপরীত ভাবে যায়, কোনটা হবে, কনজারভেটিভ। Question 96, আমরা 11th আওয়ার চলে আসছি। Find the appropriate meanings of the following phrases. And in smoke, and in smoke মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, ব্যর্থতায় পর্যবসিত হওয়া, and in smoke। কোনটা হবে, come to nothing, catch fire, destruct, imagine। এর কল্পনা করা, ধ্বংস, catch fire আগুন ধরানো, কোনটা হচ্ছে না, সবে কাম টু নাথিং মানে কি, এটা মানেও ব্যর্থতায় পর্যবসিত হওয়া, কাম টু নাথিং মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, অ্যান্ড ইন স্মোক মানে কি, ব্যর্থতায় পর্যবসিত হওয়া, কাম টু নাথিং। কোয়েশ্চন 98, আমাদের আছে ক্লাসের সেকেন্ড লাস্ট কোয়েশ্চন, না আমাদের সেকেন্ড লাস্ট আগেরটা হয়ে যাবে। ডিসচার্জড সোলজার, একটা তোমার কি দেওয়া আছে, অ্যানালজি দেওয়া আছে, সোলজার ডিসচার্জ। দেখো সোলজারকে যখন অব্যাহতি দেওয়া হয় তখন সেটাকে ডিসচার্জড বলে, সোলজারকে অব্যাহতি দিলে সেটাকে বলে ডিসচার্জ বলে, মানে সোলজারকে অব্যাহতি দিলে ডিসচার্জ বলে যখন সে ছেড়ে চলে যাবে। এই নিয়মটা আমাদের কোথায় আছে দেখো তো, ক্যানন ফ্রাই, না কোনোভাবে মিলতেছে না। স্টুডেন্টকে অব্যাহতি দিলে গ্রাজুয়েট, এটা একটু পরে আসতেছি। জাজকে অব্যাহতি দিলে কি তোমার অ্যাপয়েন্ট করা হয় না, এটা তো নিয়োগ দেওয়া হয়। এমপ্লয়িকে ট্রান্সফার করলে অব্যাহতি দেওয়া হয়,
না, ট্রান্সফার তো বদলি করা। সো আমাদের অ্যান্সার হবে স্টুডেন্টের শেষ হয়ে গেলে বা তাকে অব্যাহতি দিলে সে গ্রাজুয়েট করে ফেলে, মানে গ্রাজুয়েটরা ছেড়ে চলে যায়। আর তোমার সোলজাররাও তোমার কি করে ডিসচার্জ করলে, অব্যাহতি দিলে সে ছেড়ে চলে যায়, চাকরি ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা আর কি। তো আমাদের অ্যান্সার কোনটা হবে? স্টুডেন্ট গ্রাজুয়েট, স্টুডেন্ট গ্রাজুয়েট। দেন 99, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, হোল অ্যান্ড কর্নার। এটা এটা একটা ফ্রেজ। হোল অ্যান্ড কর্নার মানে কি? গোপনীয়তা, গোপনীয়তা, গোপনীয়তা। তাহলে কোনটা হবে? ক্র্যাক মানে হচ্ছে তোমার কি করা, ভাঙচুর করা। হলো মানে হচ্ছে ফাঁফা। তারপর ফ্র্যাঙ্ক মানে হচ্ছে সরল। সিক্রেসি মানে কি? গোপনীয়তা। সো আমাদের আনসার হবে কি? গোপনীয়তা, সিক্রেসি, হোল অ্যান্ড কর্নার। দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ ডক্টর ডিজিজ, একটা অ্যানালজি। ডক্টর ডিজিজ, দেখো ডক্টর ডিজিজ সারাতে কাজ করে, ডক্টর রোগ সারাতে কাজ করে। অনুরূপটা কোথায় পাই? সিমটম মানে হচ্ছে উপসর্গ, উপসর্গ কিউর করতে কাজ করে না। হেডমাস্টার হেড টিচার করতে কাজ করে না। সাইকিয়াট্রিস্ট ম্যাল অ্যাডজাস্টমেন্ট, একটু পরে আসতেছি। ব্রোকার স্টকস, ব্রোকার কি স্টক সারাতে কাজ করে, মানে এটার পরবর্তী রোগ, রোগ তো ডক্টর রোগ সারাতে কাজ করে, এটা সারাতে কাজ করে না, হচ্ছে না। সো এখানে হবে দেখো সাইকিয়াট্রিস্ট মনো বিজ্ঞানী, মনোবিজ্ঞানী না, তারা হচ্ছে তোমার মানসিক যে ডাক্তার যারা আছে, আমরা যে সাইকোলজিস্ট যাদেরকে বলি, মানসিক রোগ নিয়ে যারা কাজ করে সাইকিয়াট্রিস্ট, তারা কি করে? ম্যাল অ্যাডজাস্টমেন্ট সারায়। ম্যাল অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে মানসিক ভারসাম্যহীনতা, মেন্টালি ডিসঅর্ডারনেস যেটাকে বলি, ম্যাল অ্যাডজাস্টমেন্ট সারাতে কাজ করে। ডক্টর যেমন রোগ সারাতে কাজ করে, সাইকিয়াট্রিস্ট ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা মানসিক ভারসাম্যহীনতা সারাতে কাজ করে। সো আমাদের অ্যান্সার কোনটা হবে? এটাই হবে। তো আজকের ক্লাস এইটুকু পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবা। আশা করি আজকের এই ক্লাস থেকে আমরা অনেক বেশি কমন পাবো। সবাই মনোযোগ সবাই পুরো ক্লাসটা করবা। ধন্যবাদ সবাইকে।